আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ, তোমরা কেমন আছো? আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট দুইটা টপিক বাংলা প্রথম পত্রের আলোচনা করব। একটা হচ্ছে আমাদের প্রবন্ধ, যেটা থেকে প্রতিবারই প্রশ্ন আসে, আর একটা হচ্ছে আমাদের গল্প, যে গল্পটা সবার কাছেই খুবই প্রিয়, পড়তে খুবই ভালো লাগে, কিন্তু এখান থেকে প্রশ্নের উত্তর করাটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। কারণ কি, এখান থেকে বারবার আমাদের বিভিন্ন উক্তি চলে আসে। এরকম দুইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে আমরা কি করব, এক ক্লাসেই শেষ করে ফেলবো। এবং তোমরা এখন বলতে পারো, ভাইয়া যে বিভিন্ন কোচিং সেন্টার তো আমাদেরকে এক ক্লাসে ম্যারাথন ক্লাস দিয়ে গদ্য সব শেষ করে দিচ্ছে, উপন্যাস একদিনে শেষ করে দিচ্ছে, কবিতা শেষ করে দিচ্ছে। ফ্যাক্ট হচ্ছে, যেহেতু তোমার হাতে এখনো সময় আছে, এখন তুমি যদি একদিনে সব পড়ে ফেলতে চাও, সবগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে, একটা তোমার মাথার ভিতরে ঢুকবে না। কিন্তু যদি তুমি টপিক বেসড একেবারে ধরে ধরে পড়ো, যে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কোন প্রশ্নটা কিভাবে আসতে পারে, এইভাবে ধরলে তোমার হবে কি, শুধুমাত্র এইচএসসি না, তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে এটা অনেক বেশি ফলপ্রসূ হবে। এই জন্যই এই কনসেপ্ট থেকে আমি আজকে তোমাদের জন্য ব্যাকবোন থেকে অপরিচিতা এবং হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ হচ্ছে বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে প্রবন্ধটা, তারপর হচ্ছে আমরা অপরিচিতা আলোচনা করব। চলো আমরা দেরি করবো না, শুরু করি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা শুরু করি। যেহেতু আমাদের ক্লাসটা দুইটা টপিকের উপরে একটু লেন্দি হবে, কিন্তু আমি তোমাদেরকে এটা বলতে পারি, যদি এই ক্লাস তোমরা মনোযোগ দিয়ে করো এবং টোটালি নোট ডাউন করো, এবং তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলো আমি দাগাচ্ছি এগুলো তোমরা তোমাদের গাইড বইতে পেতে পারো, এবং বোর্ড প্রশ্ন থেকেই কিন্তু নেয়া। এই জন্য তোমরা এগুলো মার্ক করে রাখো, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং হচ্ছে এগুলো থেকে কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আবারও প্রশ্ন আসতে পারে এটা তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে আমরা কি পড়বো আজকে। দেখো, বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন। এখন এখানে আসলে মেইনলি বঙ্কিমচন্দ্র কি বলেছেন হচ্ছে যে, একজন যখন নতুন লেখক কোনো কিছু লিখতে যাবেন, সেটা গল্প হতে পারে, উপন্যাস, কবিতা, গান, যে কোনো কিছুই হতে পারে, তার প্রতি তিনি কিছু নিবেদন জানিয়েছেন। নিবেদন অর্থ কি? নিবেদন অর্থ হচ্ছে তোমার পরামর্শ দিয়েছেন, ঠিক আদেশ নির্দেশও না, আবার রিকোয়েস্ট না, পরামর্শ দিয়েছেন। কেমন পরামর্শ? যে তুমি লেখার পরপরে এটা তুমি ছাপিয়ে ফেলবে না, তুমি এটা কিছুদিন রেখে দাও, তাহলে দেখবে কিছু ভুল খুঁজে পাচ্ছ। তুমি টাকার জন্য লিখবে না, তুমি যশের জন্য লিখবে না। এরকম বিভিন্ন পরামর্শ তিনি দিয়েছেন, এবং তার এই পরামর্শের উপর যে প্রবন্ধটা আছে, এটা কিন্তু যুগ যুগ ধরে বিভিন্নভাবে পঠিত হচ্ছে, এবং এখন আমাদের যে পাঠ্য বই আছে সেখানে কি হয়েছে, এটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা হচ্ছে আমাদের যে লেখক আছেন, প্রাবন্ধিক যিনি আছেন, যিনি লেখে তাকে আমরা কি বলি, লেখক বলি, এবং যিনি প্রবন্ধ লেখেন তাদেরকে আমরা কি বলবো, প্রাবন্ধিক বলবো। যিনি কবিতা লেখেন তাদেরকে কি বলি, কবি বলবো। উপন্যাস যিনি লেখেন তাকে বলবো উপন্যাসিক। এই জন্য আজকে আমরা বঙ্কিমচন্দ্রকে কি বলবো, প্রাবন্ধিক। প্রথমে আমরা হচ্ছে প্রাবন্ধিকের জন্ম পরিচয় এটা জেনে নিই। চলো দেখো, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিটা দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা দেখে মনে থাকে যে না, আমি হচ্ছে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন পড়েছিলাম, এবং এরকম একটা মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছিল, এবং তার নাম ছিল কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদের প্রশ্ন এরকমও চলে আসতে পারে বোর্ডে, কারণ বোর্ডে প্রশ্ন খুবই ইজি আসে, যে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন এটি কে লিখেছেন। তারপর দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা তার জন্ম পরিচয়, জন্ম তারিখ হচ্ছে 26শে জুন 1838 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। কবে জন্মগ্রহণ করেন? 26 জুন 1838 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? কাঁঠালপাড়া, 24 পরগনা, পশ্চিমবঙ্গ। এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। বোর্ড কোশ্চেন দেখো, দেখবা যে এই প্রশ্ন কিন্তু অহরহবার এসছে। এই যে কাঁঠালপাড়া, 24 পরগনা, পশ্চিমবঙ্গ। তার জন্ম তারিখ যতটুকু না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এই যে এটা তোমাদের প্রাবন্ধিকে যে পরিচিতি আছে ওখানে গিয়ে এটা দাগায় রাখো, ঠিক আছে? তারপরে আসি তাই শিক্ষা জীবন মাধ্যমিক। আমরা এখন এটাকে কি বলি হচ্ছে মাধ্যমিক, কিন্তু তখন এটাকে বলা হতো এন্ট্রান্স পরীক্ষা। এন্ট্রান্স পরীক্ষা তিনি কোথা থেকে দিয়েছেন? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছেন। তারপরে আছে কি, তারপরে উচ্চতর বিএ, ব্যাচেলর অফ আর্টস, তিনি কোথা থেকে পড়ছেন? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়ছেন। বিএল কোথা থেকে পড়ছেন? প্রেসিডেন্সি কলেজ থেকে পড়ছেন। এইগুলো থেকে এই যে সাল যেগুলো আছে, সাল খুব বেশি ইম্পর্টেন্ট না, এই প্রশ্নগুলো খুব বেশি আসেও না, জাস্ট হচ্ছে তাকে চেনার জন্য আমরা হচ্ছে এই আলোচনাটা করছি। যেহেতু আমরা ইন ডিটেলস আলোচনা করছি, এবং ইউনিভার্সিটি পরীক্ষা যখন তোমরা দিবা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন পরীক্ষা যখন দিবা, তখন কিন্তু যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন নিয়ে আসে। প্রশ্ন তোমার বইয়ের বাইরে থেকে আসবে না, প্রশ্ন বইয়ের ভিতর থেকে আসবে, কিন্তু তোমার দেখে মনে হবে সরিষা ফুল দেখছি আমি এটা কখনো দেখি নাই। হ্যাঁ, এরকম মনে হতে পারে, কারণ কি আমরা ইন ডিটেলস পড়ি না। এই জন্যই তোমাদের হচ্ছে ইন ডিটেলস আলোচনাটা নিয়ে এসেছি। তারপরে আসি, দেখো তারপরে কি আছে,
কর্মজীবন, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তিনি কর্মজীবন অর্থাৎ পেশা, তাই সে কি কাজ করতেন, তার পেশা কি ছিলেন? তিনি হচ্ছে ম্যাজিস্ট্রেট ছিলেন। কি ছিলেন? ম্যাজিস্ট্রেট বা ডেপুটি ম্যাজিস্ট্রেট। এই প্রশ্নটা বিভিন্নবার বিভিন্ন বোর্ডে এসেছে। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি ভাইয়া যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশায় কি ছিলেন? তিনি পেশায় ছিলেন স্যার ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট তিনি পোস্টিং কোথায় কোথায় ছিল? যশোরে ছিল, খুলনাতে ছিল, মুর্শিদাবাদ, হুগলি, মেদিনীপুর, বারাসাত, হাওড়া, আলিপুর এবং বিভিন্ন জায়গায় ছিল। এখন তোমাদের প্রশ্ন আসতে পারবে যশোর, খুলনা তো এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে, আবার মুর্শিদাবাদ, হুগলি এগুলো তো ইন্ডিয়ার ভিতরে, একই জায়গায় তিনি দুই দেশের ম্যাজিস্ট্রেট কিভাবে ছিল? তখন হচ্ছে আমাদের যে পুরো বঙ্গটা, ভারত এবং পশ্চিমবঙ্গ যেটাকে আমরা বলি, অর্থাৎ ভারতের যে অংশ এবং বাংলাদেশ, এটা টোটালি একটা ছিল, ভারত উপনিবেশিক একটা অঞ্চলে ছিল। এই জন্য হচ্ছে একই সাথে তিনি ভারতের বিভিন্ন জায়গায় ম্যাজিস্ট্রেট ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, কারণ হচ্ছে এইটা তখন হচ্ছে একটাই মাত্র দেশ ছিল। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছ? এবং দেখো, বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা শুরু হয় 1852 খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায়। এই প্রশ্নটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। সংবাদ প্রভাকর, ঠিক আছে? এই যে কোন পত্রিকায়? সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। কি প্রকাশ করেছিল ভাইয়া? কবিতা প্রকাশ করেছিল। এই যে কবিতা, এখন তোমার এখান থেকে 3 ধরনের প্রশ্ন আসবে যে বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা মেইনলি শুরু হয় কি রচনার মাধ্যমে? উত্তর কি হবে? কবিতা রচনার মাধ্যমে। তারপরে প্রশ্ন হবে তার জীবনের প্রথম সাহিত্য চর্চা শুরু হয়েছিল কবিতার মাধ্যমে। সেই কবিতা কোথায় প্রকাশিত হয়েছিল বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে কি? সংবাদ প্রভাকর। এবং একই সাথে প্রশ্ন আসবে যে তার প্রথম কবিতা কবে অথবা কত সালে সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর হবে কি? 1852 সালে। এবং এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে কয়েকবার এসেছে। তারপরে আসি, এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ? তারপরে আসি, এখন সাহিত্যকর্ম দেখো। সাহিত্যকর্মে তিনি মেইনলি হচ্ছে উপন্যাস। উপন্যাসের ভিতরে কি আছে? প্রথমেই উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এই যে দুর্গেশ নন্দিনী হচ্ছে এটা বিভিন্নবার বিভিন্ন বোর্ডে আসে। তো উপন্যাসের ভিতরে আছে দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, আনন্দমঠ, চন্দ্রশেখর, দেবী চৌধুরী। মেইনলি আমি যে কটা দাগিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কৃষ্ণকান্তের উইল আর রাজমোহনস ওয়াইফ, এই যে এইগুলো তোমরা আন্ডারলাইন করে নাও, এইগুলো হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং এখান থেকে প্রশ্ন আসবে যে দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন ধরনের রচনা বা কোন ধরনের লেখনী? ঠিক আছে। তারপর দেখো প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থ কি কি আছে? লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর এবং সাম্য। এই যে অনেকে ভুল করে থাকবে যে কমলাকান্তের যে উইল এবং কমলাকান্তের দপ্তরের সাথে এখানে আমরা গুলিয়ে ফেলি। হ্যাঁ, এটা গুলাবো না, কোনোভাবেই গুলানো যাবে না। তারপরে আসি বিশেষ কৃতিত্ব। তার কি কি কৃতিত্ব আছে? তার রচিত দুর্গেশ নন্দিনী কত সালে রচিত হয়েছে? 1865 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে স্বীকৃত। উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কীর্তি। তাহলে তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন? তিনি কোন পত্রিকা সম্পাদনা করতেন বলো তো ভাইয়া? বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করতেন। এবং দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। আমি তোমাদের আগের স্লাইডে কিন্তু একবার বলেছি যে দুর্গেশ নন্দিনী উপন্যাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কি? এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে এই যে দুর্গেশ নন্দিনী। এই তারপর আসি, এখানে তোমরা মজা পাবে না, স্বাভাবিক, কারণ হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো অবস্থায় আমারও লেখক পরিচিতি পড়তে খুবই বিরক্ত লাগতো। আমিও হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে ওই যে বোর্ড প্রশ্ন পড়ে যেতাম এবং এখানেই আমি আলটিমেটলি ভুলগুলো করতাম, কারণ এক রাতে কিন্তু মনে রাখা পসিবল না। এখন ভাই তোমরা এই ভুলটা করো না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, এই যে আমি তোমাদের কাছে নিবেদন করব, হ্যাঁ তোমরা এই ভুলটা করো না, তাহলে তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আসি, দেখো এখন তার খেতাব দেখো। তার খেতাব এবং সম্মাননা হচ্ছে তিনি সাহিত্য সম্রাট ছিলেন। কি ছিলেন তিনি? সাহিত্য সম্রাট ছিলেন। তাকে কি খেতাব দেওয়া হয়েছিল ভাইয়া? সাহিত্য সম্রাট খেতাব দেওয়া হয়েছিল। এবং কি তার এই খেতাব দেওয়া হয়েছিল সাহিত্য সম্রাট। এখান থেকে প্রশ্ন আসতে পারে, 4টা খেতাব থাকবে, যেমন থাকতে পারে যে সাহিত্য সিংহ বা অন্যান্য যে কয়েকটা 3টা অপশন দিয়ে দেবে এবং থাকবে সাহিত্য সম্রাট। তাহলে কোনটা হবে? সাহিত্য সম্রাট। সাহিত্যের রসবোদ্ধাদের কাছ থেকেও প্রাপ্ত খেতাব। ঋষি হিন্দু অনুরাগীদের কাছ থেকে তার প্রাপ্ত খেতাব কি? রায় বাহাদুর। রায় বাহাদুর কারা দিয়েছে? রায় বাহাদুর দিয়েছে ব্রিটিশ সরকার। এই যে 3টা খেতাব তার আছে। কয়টা খেতাব আছে? 3টা। হিন্দু যারা আছেন তারা দিয়েছেন ঋষি,
সাহিত্য সম্রাট দিয়েছেন হচ্ছে যারা হচ্ছে সাহিত্যের রস, যারা মানে আসলে যারা সাহিত্যপ্রেমী তারা দিয়েছেন সাহিত্য সম্রাট। এবং ব্রিটিশ সরকার দিয়েছিলেন কি রায় বাহাদুর খেতাব তিনি দিয়েছিলেন। এই 3টা খেতাব কার আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আছে। তারপরে আসি আমরা, তারপর দেখো তার জীবনাবসান ঘটে কত সালে? 8 এপ্রিল। তার জীবনাবসান কত সালে ঘটে? তার জীবনাবসান ঘটে হচ্ছে 8 এপ্রিল। 8 এপ্রিল 1894 সালে তার জীবনাবসান ঘটে। 8 এপ্রিল 1894 সালে। এখান থেকে এই প্রশ্নটা খুব বেশি আসে না, ইভেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়তে এত সোজা প্রশ্ন কখনোই দিবে না। তারপরে হচ্ছে আমরা যেহেতু একজন প্রাবন্ধিকের পরিচয় জানছি, আমাদের এগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই? তারপরে দেখো এবার আসি এমসিকিউ। এখান থেকে সব থেকে বেশি রিপিটেডলি কোন এমসিকিউ গুলো এসছে এবং কোনগুলো আসার সম্ভাবনা আছে দেখো। প্রথম কি ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে তিনি কি কাজ করেছিলেন? প্রথমটা দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কি ছিলেন? অধ্যাপক ছিলেন না? অধ্যাপক ছিলেন না। প্রকৌশলী ছিলেন? প্রকৌশলী ছিলেন না। কারণ প্রকৌশলী কারা? যারা হচ্ছে ইঞ্জিনিয়ার। ইনি তো পড়ছেন হচ্ছে বিএ, তাই না? আর্টস পড়ে থেকে কখনো প্রকৌশলী হতে পারবে না। তারপরে কি আছে? ব্যবসায়ী না, ব্যবসায়ী তিনি ছিলেন না। তিনি ছিলেন কি? ডেপুটি ম্যাজিস্ট্রেট। কি ছিলেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট। কোথায় কোথায় তিনি কাজ করেছেন? যশোর, খুলনা এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তিনি কাজ করেছেন। তারপর দেখো কত খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর, কি সংবাদ প্রভাকর পত্রিকায় বঙ্কিমচন্দ্রের প্রথম কবিতা প্রকাশিত হয়। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি এই কবিতা থেকে 3 ভাবে প্রশ্ন আসতে পারে, যে প্রথম তার সাহিত্য রচনার কি প্রকাশিত হয়েছিল, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এবং কবে প্রকাশিত হয়েছিল। এখানে প্রশ্ন এসছে দেখো কত সালে প্রকাশিত হয়েছিল। তাহলে কত সালে? 1852 সালে প্রকাশিত হয়। কোথায় প্রকাশিত হয়? সংবাদ প্রভাকর পত্রিকায়। বুঝতে পেরেছো? কোথায় প্রকাশিত হয়েছে? সংবাদ প্রভাকর পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম সার্থক উপন্যাস কি? বল। ঘ। হ্যাঁ ঘ, উত্তর হবে হচ্ছে ঘ। ঠিক আছে না, খ হবে না তানিম, খ হবে না, উত্তর হবে হচ্ছে ঘ, দুর্গেশ নন্দিনী হবে। প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। বুঝতে পেরেছো? তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাস কোনটি? তার রচিত একটাই মাত্র ইংরেজি উপন্যাস আছে, কোনটা হবে? দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইংরেজি উপন্যাসটির নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ এবং এটা হচ্ছে রিপিটেডলি বিভিন্ন বোর্ডে এসেছে। ঠিক আছে, সুমাইয়া জেরিন উত্তর করেছে ডি। না, ডি হবে না, উত্তর হবে হচ্ছে 4 ক। ঠিক আছে, 4 ক হবে, যে লাজিনেতা। ঠিক আছে, তারপর দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি ছিল? একটু আগেই তোমাদেরকে বলছি টোটাল 3টা উপাধি ছিল। তার ভিতরে দেখো কোনটা আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কোনটা ছিল? 3 ধরনের মানুষ 3 ধরনের উপাধি দিয়েছেন। 5 উত্তর হবে হচ্ছে 5 গ, সাহিত্য সম্রাট। যারা হচ্ছে সাহিত্যকে ভালোবাসতেন সেই সময় সমসাময়িক যারা ছিলেন তারা বঙ্কিমচন্দ্রকে কি বলতেন? বলতেন হচ্ছে সাহিত্য সম্রাট। ঠিক আছে, এখন তোমরা যারা হচ্ছে এইগুলার এই যে ফুল ম্যাটেরিয়াল যেটা, এটা হচ্ছে 2-3টা বই মিলায়ে করা। হ্যাঁ, এখন তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তোমাদের যদি মনে হয় যে ভাই আমি এগুলো রিভিশন দিব বা এটা করবো সেটা করবো, তোমরা কমেন্টে জানাতে পারো। আমরা চেষ্টা করবো আমাদের অফিস থেকে দিয়ে দেওয়ার, ম্যাটেরিয়ালস দিয়ে দেওয়ার, কারণ তোমাদের যাতে হচ্ছে সুবিধা হয়। এখন সার সংক্ষেপ আমি প্রথমে একবার বলে ফেলেছি, সার সংক্ষেপটা কি? বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন। এখানে সোজা ভাষা হচ্ছে নব্য অর্থ কি? নব্য অর্থ হচ্ছে নতুন। নব্য অর্থ কি? নব্য অর্থ হচ্ছে নতুন। এখন লেখক কারা? যারা হচ্ছে লিখে। এখন নব্য লেখক বলতে কি বোঝায়? যারা হচ্ছে নতুন লেখক। এখন নিবেদন অর্থ হচ্ছে পরামর্শ বা আদেশ উপদেশ, এইগুলোকেই বোঝায়। এখন নব্য লেখক অর্থাৎ নতুন লেখকদের প্রতি নিবেদন। কে নিবেদন করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি অনেক বিষয় তার প্রবন্ধের ভিতরে বলেছেন। তার মূল কথা হচ্ছে এরকম যে আমি যেটা লিখবো সেটা লিখবো হচ্ছে সত্য এবং ধর্মের জন্য, এবং তার মেইন উদ্দেশ্য হবে লেখার অপরকে বোঝানো। কারণ হচ্ছে আমি মারা গেলে আমার কথা ফুরিয়ে যাবে, কিন্তু আমি যদি কোনো বিষয় লিখে যাই এটা বছরের পর বছর থেকে যাবে। এখন তুমি যত এটা সহজ ভাষায় লিখে যাবে, তোমার অডিয়েন্স বা রিডার যারা আছে তারা এটা খুব সহজে বুঝতে পারবে। এবং একজন লেখকের মেইন উদ্দেশ্যটাই হবে হচ্ছে সহজে অন্যকে বুঝিয়ে তার মানব কল্যাণ করা। এবং তিনি আরও অনেক বিষয় বলেছেন যে লেখার বিষয়ে হচ্ছে আমরা বেশি বেশি জ্ঞান চর্চা করতে যাব না। আমার ভিতরে যদি জ্ঞান থাকে এমনিতেই সেগুলো বের হবে। যে যেমন লেখার ভিতরে আমরা ইচ্ছায় অনিচ্ছায় বিদেশি কোটেশন ইউজ করতে যাব না। আমরা ফেসবুকে অনেকে ক্যাপশন দিতে গেলে লিখি যে হুটহাট করে ইংলিশ এখান থেকে ওখান থেকে গুগল থেকে চ্যাটজিপিটি দিয়ে লিখে দিই, ভাবি যে অনেক কুল লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যতটুকু জানো, তোমার মনের ভাব তুমি কিভাবে প্রকাশ করতে চাও, এটা হচ্ছে
যত সাবলীলভাবে হবে সাহিত্য তত বেশি উন্নত হবে। এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন। এবং তিনি কিছু কিছু বিষয় হচ্ছে পরিত্যাগ করার কথা বলেছেন এবং কিছু কিছু বিষয় অনুকরণ বা গ্রহণ করার কথা বলেছেন। এই বিষয় নিয়েই তিনি প্রবন্ধটা লিখেছেন। এখন সারসংক্ষেপে যদি আমি যাই, সারসংক্ষেপ হচ্ছে এটাই হচ্ছে আরো সুন্দরভাবে তোমাদের রেডিমেড গুছিয়ে লেখা। দেখো, সাধু রীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। এখন এখানে একটা প্রশ্ন আছে, সাধু রীতিতে লেখা, কি রীতিতে লেখা? সাধু রীতিতে লেখা। কি রীতিতে লেখা? দেখো তো, সাধু রীতিতে। সাধু রীতিতে লেখা এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধ রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। সর্বকালীন বৈশ্বিক আবেদন কি? তিনি যখন লিখেছিলেন এটা, তখন যেরকম একটা এটার প্রয়োজনীয়তা ছিল, এখনো প্রয়োজনীয়তা আছে। কারণ পৃথিবী যতদিন থাকবে মানুষ কিন্তু ততদিন লিখে যাবে, ততদিন সাহিত্য চর্চা করে যাবে। এখন এটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, কারণ এটা আমি যেটা বললাম সেটাই হচ্ছে এখানে খুব একাডেমিক ওয়েতে আমি লিখে দিয়েছি। ঠিক আছে? তারপর দেখো, নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। তিনি বলেন, খ্যাতির অর্থের উদ্দেশ্য নয়, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়। তাহলে মানুষের কিসের জন্য লিখতে হবে? কল্যাণ সাধন অথবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে লিখতে হবে। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য, নীতিনৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণীত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। তাহলে তিনি কি বলেছেন? কিছু কিছু লেখা বাঞ্ছনীয়, কি করা? পরিত্যাগ করা, মানে বাদ দেয়, এই টাইপের লেখা করা যাবে না। কোন ধরনের লেখা? নীতি নৈতিকতা বিরোধী যে লেখাগুলো কিংবা পরনিন্দা করি আমরা যে লেখাগুলো, আমরা এগুলোকে আবার এখন নতুন নাম দিয়েছি রোস্ট করা বা গসিপ করা, এইগুলো কখনো করা যাবে না। কি করা যাবে না? পরনিন্দা বা উদ্দেশ্য প্রণোদিত স্বার্থতাড়িত কোনো লেখা যাবে না। তিনি বলতে চান, নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে বারবার পাঠ ও সংশোধন করলে লেখাটি আরো বেশি সমৃদ্ধ হবে। কি হবে? তুমি একটা লেখা লিখলে বা একটা কবিতা লিখলে, লেখার পরপরই কি করতে হবে? এটা প্রিন্ট আউট করা যাবে না। কি করতে হবে? এটাকে রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে কি করতে হবে? এটা বারবার পড়তে হবে এবং সংশোধন করতে হবে, তাহলেই তোমার লেখাটা ভালো হবে। তারপর দেখো, যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে চেষ্টা করা তেমন অনুচিত, তেমনি লেখার বিদ্যা জাহির করার প্রবণতাকেও তিনি নিন্দনীয় বলে মনে করেছেন। পাশাপাশি তিনি অনুকরণ প্রবৃত্তিকে দূষণীয় বলেছেন। কিকে? অনুকরণ মানে কি? অন্যের বিষয়কে অনুকরণ করাকে তিনি কি বলেছেন? দূষণীয় বলেছেন। আবশ্যকভাবে লেখার ষষ্ঠ বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে গ্রহণযোগ্য নয়। সারল্যকেই তিনি সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার বলেছেন। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কি? সারল্য। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কি ভাইয়া? সারল্য। এই দেখো, সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে সারল্য। এটা কার মতে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে। সর্বোপরি তিনি বস্তুনিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন। এভাবে এই ছোট লেখাটিকে তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ অনুসরণ করলে লেখক বা পাঠক উভয়েই নিশ্চিতভাবে উপকৃত হবেন। এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? আমার একটা ছোট ভাই ছিল সাফাত, সে হচ্ছে এরকম গত বছর যখন পড়াতাম বারবার কান্না করে, ভাইয়া আমার তো চান্স হবে না, আমার তো এই হবে না, সেই হবে না। কিন্তু সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এই জন্য কনসিস্টেন্টলি লেগে থাকলে তুমি অবশ্যই ভালো করতে পারবা। চান্স হবে না, একদিন পড়ে যদি তুমি বাকি দিনগুলোতে না পড়ো তাহলে তো হবে না। সাফাত সে ক্লাস শেষ প্রতিদিন কল দিবে, দিয়ে বলবে, ভাইয়া আমার তো চান্স হবে না, আমি কি করব, আমি তো বাড়িতে মুখ দেখাতে পারবো না, আমার তো অন্য জায়গায় হবে না, আমার কি চান্স হবে? কিন্তু সে আলটিমেটলি লেগে থেকে কিন্তু সে এখন পড়াশোনা করছে। ইভেন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। অনেকে হয়তো চিনবা। ঠিক আছে, স্লাইডে যাই। দেখো, এখন আসি জ্ঞানমূলক প্রশ্ন। এই অধ্যায় থেকে সব থেকে কঠিন জ্ঞানমূলক এবং এমসিকিউ আসে। কারণ কি? এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু কনফিউজিং হয়। এবং তোমরা যারা সৃজনশীল লিখতে চাও ভাই, তোমরা যারা সৃজনশীল লিখতে চাও, তোমরা অবশ্যই যদি বেশি মার্ক পেতে চাও, তোমরা যদি বেশি মার্ক পেতে চাও, ধরো 90+ মার্ক পেতে চাও, 90+ মার্ক তোমরা যদি পেতে চাও এখান থেকে, হ্যাঁ 90%-এর বেশি মার্ক পেতে চাও, তোমরা তাহলে কয়েকটা বিষয় ফোকাস করবা। এক হচ্ছে কবিতা লিখতে হবে। কবিতা থেকে যে প্রশ্নগুলো আসে, ঠিক আছে, কবিতাগুলো থেকে যে সৃজনশীলগুলো আসে এইগুলো লিখতে হবে। 2 হচ্ছে প্রবন্ধ থেকে লিখতে হবে। এবং 3 হচ্ছে নাটক উপন্যাস থেকে আমি যে কোনো একটা লিখবো, একটা লেখাই লাগবে ওখান থেকে, ওই জন্য ওখান থেকে একটা লিখবো। কিন্তু আমি চেষ্টা করব এই 2টা থেকে বেশি লেখার, কারণ এখানে হচ্ছে আমি অনেক বেশি তথ্য দিতে পারবো এবং তোমার সাথে যারা পরীক্ষা দিবে, তোমার সাথে যারা প্রতিযোগিতা আছে, তারা এগুলো অ্যাভয়েড করে, যারা ফাঁকিবাজ স্টুডেন্ট। তুমি যদি একটা কবিতা মুখস্থ করে গ বা ঘ নম্বরে হচ্ছে
4 লাইন করে লিখে দাও, তাহলে টিচার দেখে তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। হ্যাঁ, একইভাবে প্রবন্ধ যখন তুমি লিখবা, বঙ্কিমচন্দ্রের 2টা উক্তি দিয়ে দাও না ভাই, তাহলে দেখবে টিচার ভাববে না এই স্টুডেন্ট পড়াশোনা করেছে, এ আসলে এই বিষয়টা সম্পর্কে বুঝে। ঠিক আছে, তারপরে দেখো জ্ঞানমূলক প্রশ্ন। দেখো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে গণ্য করা হয় কোন উপন্যাসকে? বলো, একটু আগেই পড়িয়েছি। হ্যাঁ, আমাদের বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে কি? দুর্গেশ নন্দিনী। এবং এটা কে লিখেছেন? এখন যদি প্রশ্ন আসে, এভাবে প্রশ্ন চলে আসতে পারে, দুর্গেশ নন্দিনীর রচয়িতাকে, বা দুর্গেশ নন্দিনী কোন ধরনের রচনা? রচয়িতা হচ্ছে কে? রচয়িতাকে বলো দেখি, রচয়িতাকে আমাদের যে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি হচ্ছে এটা রচয়িতা। এবং এটি হচ্ছে কোন ধরনের উপন্যাস? এটি হচ্ছে দুর্গেশ নন্দিনী হচ্ছে একটি সার্থক উপন্যাস। এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, অর্থাৎ কি দুর্গেশ নন্দিনী হচ্ছে একটি উপন্যাস। বুঝতে পেরেছো? তারপর দেখো, যশের জন্য লিখলে কি হয়? এখানে প্রাবন্ধিক বেশ কিছু উপদেশ বা নিবেদন তিনি করেছেন। তার ভিতরে একটা তিনি করেছেন হচ্ছে যশের জন্য লিখিবেন না। কিসের জন্য লিখিবেন না? যশের জন্য লিখিবেন না। এখন বলো তো ভাইয়া, যে তোমরা যারা এই প্রবন্ধ পড়ে শেষ করেছো, এই যে যশের জন্য লিখিলে কি হয় বলো? যশের জন্য লিখিলে কি হয় জানো? যশের জন্য লিখিলে হবে কি? লেখা ভালো হয় না। তিনি বলেছেন যশের জন্য লিখিলে যশও হবে না, লেখাও হবে না। অর্থাৎ কি, একজন লেখকের মেইন পরিচয়টা কি? একজন লেখকের মেইন পরিচয়টা হচ্ছে তার লেখা, সে কত ভালো লিখতে পারছে। যেমন আমরা রবীন্দ্রনাথকে চিনি কেন? তিনি জমিদারের ছেলে ছিলেন বলে, নাকি তিনি হচ্ছে শিলাইদহ এসে জমিদারি করেছেন বলে? আমরা কিন্তু তাকে এই জন্য চিনি না। আমরা চিনি কারণ কি? তার লেখনির কারণে। আমরা নজরুলকে কেন চিনি? তার অনেক ভালো লেখার কারণে। একইভাবে যখন একজন লেখক কোনো যশের জন্য লিখতে যাচ্ছে, তখন তার হবে কি? লেখা খারাপ হয়ে যাবে। এবং তার যখন লেখা খারাপ হবে একজন লেখকের, সে অবশ্যই যশ অর্জন করতে পারবে না। এজন্যই কি বলা হয়েছে? যশের জন্য লিখলে লেখা ভালো হয় না, যশও হয় না। বুঝতে পেরেছো? তাহলে যশের জন্য লিখলে কি হবে? যশের জন্য লিখলে যশও হবে না, লেখাও ভালো হবে না। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছো সবাই? এটা বুঝতে পেরেছো নাকি আমাকে জানাও। বঙ্কিমচন্দ্রের মতে মহাপাপ কি? বঙ্কিমচন্দ্রের মতে কি মহাপাপ? মহাপাপ কি? তিনি তার প্রবন্ধের মধ্যে আরো একটি নিবেদন করেছেন। সেখানে সেই নিবেদন না, তিনি ডিরেক্ট নিষেধ করেছেন। কি কারণ? কি সেটাকে তিনি হচ্ছে মহাপাপ বলে আখ্যায়িত করেছেন। এবং এই মহাপাপ বলতে তিনি কি বুঝিয়েছেন? তোমরা কি লেখা ভালো হয় না, এর আগের উত্তরটা হবে লেখা ভালো হয় না। এবার 3 নম্বরের উত্তর কি হবে বলো দেখি। বঙ্কিমচন্দ্রের মতে মহাপাপ কি? দেখো, সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনী ধারণ করা হচ্ছে মহাপাপ। সত্য ও ধর্ম ব্যতীত অর্থাৎ কি? ডিরেক্ট একটা লাইন এখানে আছে, সত্য ও ধর্ম ব্যতীত যারা হচ্ছে লিখবে, অন্য উদ্দেশ্যে লিখবে, সেটা ব্যক্তি স্বার্থে হতে পারে বা অন্যকে ক্রিটিসাইজ করার উদ্দেশ্য হতে পারে। এই টাইপের যখন আমরা লিখবো, সেটাকে বঙ্কিমচন্দ্র কি বলেছেন? মহাপাপ হিসেবে পরিচয় দিয়েছেন বা আখ্যায়িত করেছেন। অর্থাৎ কি, তিনি এই সত্য অথবা ধর্ম ব্যতীত যে কোনো লেখাকে তিনি নিরুৎসাহিত করেছেন বা লিখতে নিষেধ করেছেন। ঠিক আছে, তারপরে আসো, তারপরে প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্রের মতে সাময়িক সাহিত্য লেখকের পক্ষে কি? দেখো, এখানে কি এবং কি এর ব্যবহার কি তোমরা জানো নাকি? যখন কয় রস্যিকার থাকবে, এই যে এটা থাকবে, তখন এটার উত্তর আমরা হ্যাঁ বা না দিয়ে দিব। ঠিক আছে, যে তুমি কি ভাত খেয়েছো? হ্যাঁ, আমি ভাত খেয়েছি। তুমি কি স্কুলে গিয়েছিলে? হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম। এবং যখন দীর্ঘ ইকার থাকবে, এই যে দীর্ঘ ইকার থাকবে, তখন এটা হচ্ছে আমাদের বিবৃতিমূলক বা বর্ণনামূলক আমরা উত্তর দিব। একইভাবে এই প্রশ্নটা কিন্তু এরকম, বঙ্কিমচন্দ্রের মধ্যে সাময়িক সাহিত্য লেখকের পক্ষে কি? লেখকের পক্ষে কি, এখানে কিন্তু আমরা হ্যাঁ নাই উত্তর দেবো না, আমরা এখানে কি করব? বর্ণনামূলক উত্তর দেবো। অর্থাৎ কি, লেখকের পক্ষে উপকারী হতে পারে অথবা ক্ষতিকর হতে পারে, তাই না? তাহলে সাময়িক সাহিত্য কি লেখকের পক্ষে? বলো তো দেখি। সাময়িক সাহিত্য সবসময় বঙ্কিমচন্দ্র অ্যাভয়েড করার কথা বলেছেন, এবং এটাকে তিনি কি বলেছেন? লেখকের পক্ষে অবনতিকর বলেছেন। কি বলেছেন? অবনতিকর, অর্থাৎ কি তার লেখাকে দিন দিন খারাপ করে দিতে পারে। ঠিক আছে, এই যে সজীব হোসেন কমেন্ট করেছে অবনতিকর, তার মানে এই ছেলে পড়েছে, এই ছেলে পড়েছে, না হলে এই বিষয়ে এত প্রিসাইসলি তুমি উত্তর দিতে পারত না। তারপরে আসি, দেখো, সরি, বঙ্কিমচন্দ্রের মতে মহাপাপ কি? এটা একবার আমাদের প্রশ্ন এসে গেছে। বঙ্কিমচন্দ্রের মহাপাপ হচ্ছে সত্য ও ধর্মের
বাইরে বা অন্য উদ্দেশ্যে লেখা। তারপরে দেখো বঙ্কিমচন্দ্রের মধ্যে সাময়িক সাহিত্য লেখকের পক্ষে কি এবং কি শ্রেষ্ঠ লেখকের গুণ কি? বলো দেখি, শ্রেষ্ঠ লেখকের গুণ কি? শ্রেষ্ঠ লেখকের গুণ কি? একজন লেখক হিসেবে শ্রেষ্ঠ লেখকের গুণ কি হবে? বঙ্কিমচন্দ্রের মধ্যে শ্রেষ্ঠ লেখকের গুণ কি হবে বলো তো দেখি ভাইয়া। শ্রেষ্ঠ লেখকের গুণ কি হবে? শ্রেষ্ঠ লেখকের গুণ, শ্রেষ্ঠ লেখকের গুণ হচ্ছে যিনি সোজা কথায়, অর্থাৎ তার পাঠকের কাছে কত সহজে তার কন্টেন্টকে পৌঁছে দিতে পারছে। ঠিক আছে, কত সহজে তার পাঠকের কাছে কি পাঠাতে পারছে, তার কন্টেন্টটা পাঠিয়ে দিতে পারছে। বুঝতে পেরেছো? অর্থাৎ কি শ্রেষ্ঠ লেখক, লেখকের কাজ কি? তার পাঠককে বোঝানো খুব সহজে। এখন সেই লেখক তখনই শ্রেষ্ঠ হবে যখন তার লেখা অন্য কেউ যত সহজে পড়তে পারছেন, এবং যে হচ্ছে নিজের লেখাকে অনেক সুন্দরভাবে অনেক সাবলীলভাবে অন্যকে বোঝাতে পারে, বঙ্কিমচন্দ্রের চোখে তিনি হচ্ছে শ্রেষ্ঠ লেখক। বুঝতে পেরেছো এটা? বুঝতে পেরেছো? এই যে লাজিনা কমেন্ট করেছে সহজে বোঝাইতে পারে। তারপরে দেখো অনুকরণে কি অনুকৃত হয়, এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তো এই প্রশ্নটা কিন্তু অনেকবার এমসিকিউ এসছে। ঠিক আছে, আমরা যখন অনুকরণ করব তখন হচ্ছে আমাদের দোষগুলো অনুকরণ হবে, আমাদের গুণগুলো অনুকরণিত হবে না। তারপরে দেখো কোটেশন শব্দের অর্থ কি? এটা তোমাদের হচ্ছে শব্দার্থ অংশ থেকে এসেছে, এবং কোটেশন এই প্রশ্নটা, কোটেশন শব্দের অর্থ কি, আমরা যখন বোর্ড পরীক্ষা দিয়েছি তখন এই এই প্রশ্নটা এসেছিল। কোটেশন শব্দের অর্থ হচ্ছে উদ্ধৃতি। কোটেশন শব্দের অর্থ কি? উদ্ধৃতি। অর্থাৎ কি একজনের কথা, যেমন তোমাদের আদিল ভাইয়া ধরো একটা কথা বলে গিয়েছে যে পৃথিবী সুন্দর। হ্যাঁ, এখন আমি আমার লেখার ভিতরে লিখবো যে ইংরেজি শিক্ষক আদিল স্যার বলেছিলেন যে পৃথিবী সুন্দর, এবং তার আমরা এই যে এটার ভিতরে রেখে দেবো, এটাকে কি বলে, যে কোটেশন মার্কের ভিতরে রেখে দেবো। এই যে এখানে যেটা লিখবো এটাকে আমরা কি বলছি? কোটেশন বলছি। অর্থাৎ কি অন্য কারোর পরিচিত ব্যক্তি বা অন্য কোনো ওয়েল নোন ব্যক্তি বা অন্য কোনো ভালো কবির লেখা যখন আমি নিজের লেখায় ব্যবহার করব এবং তার রেফারেন্স ব্যবহার করব এবং এই যে ইনভার্টেড কমার ভিতরে লিখবো, এটাকে আমরা কোটেশন বলি। ঠিক আছে, এটা এইগুলো ছিল সব থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। এগুলো তোমরা দাগিয়ে নিয়েছো? ওনার লেখা থেকে বক্তব্য নিজের লেখায়, হ্যাঁ অন্যের লেখা থেকে বক্তব্য নিজের লেখায় ব্যবহার করে। এই যে লাজিনা হচ্ছে খুব সুন্দর উত্তর দিয়েছো। তোমাদের যদি এখন প্রশ্ন আসে যে কোটেশন কাকে বলে, তাহলে লাজিনা যে উত্তরটা দিয়েছো এটা তুমি হচ্ছে পরীক্ষায় খাতায় লিখে দিতে পারো। ঠিক আছে, এখন দেখো কোন রচনা নিন্দনীয় কি? কোন রচনাতে নিন্দনীয়, অর্থাৎ কি নিন্দনীয় অর্থ কি? নিন্দনীয় অর্থ হচ্ছে যেটাকে আমরা কদর করব না বা যেটাকে ক্রিটিসাইজ করা যায়। হ্যাঁ, নিন্দনীয় কি বলো তো দেখি? নিন্দনীয় কি? কোন রচনাতে নিন্দনীয় বিষয়টা কি? নিন্দনীয় বিষয় হচ্ছে বিদ্যা জাহির। বিদ্যা জাহিরের যে বিষয়টা বলা হয়েছে, বিদ্যা জাহিরের যে বিষয়টা বলা হয়েছে, নিন্দনীয় কি? বঙ্কিমচন্দ্রের মতে কোনো লেখায় যখন কোনো লেখক নিজের জ্ঞান জাহির করতে যাবে বা নিজের বিদ্যা জাহির করতে যাবে, এটাকে তিনি কি বলেছেন? নিন্দনীয় বলেছেন। বুঝতে পেরেছ? এটাকে কি বলেছেন? নিন্দনীয় বলেছেন। দেখো তারপর দেখো রচনায় দূষণীয় কি? রচনায় দূষণীয় বিষয়টা কি? তোমাদের সবটুকু প্রশ্ন উত্তর লেখার দরকার নেই, জাস্ট তোমরা হচ্ছে একটা বা দুইটা ওয়ার্ডে উত্তর দাও। রচনায় দূষণীয় বিষয় কি? রচনায় অনুকরণ বৃত্তি। রচনায় কি ভাইয়া? অনুকরণ বৃত্তি মানে কি অন্য যেটা করছে আমি ওইভাবে করবো, এই যে অনুকরণ বৃত্তি করাটাই হচ্ছে কি দূষণীয়। রচনায় যে অনুকরণ বৃত্তিটা কি? তাহলে দূষণীয়। তারপরে আসো, এখন হচ্ছে এই যে আমি কয়টা দেখাইছি তোমাদেরকে, এই যে 13টা শর্ট কোশ্চেন দেখিয়েছি। তোমাদের যদি প্রশ্ন আসে এবার বোর্ড কোশ্চেন তো এখান থেকে আসবে, এই 13টার বাইরে থেকে আসার পসিবিলিটি কত বলবো? 5%। এই 13টার বাইরে থেকে প্রশ্ন আসার পসিবিলিটি হচ্ছে 5%, কারণ যতগুলো বোর্ডে প্রশ্ন আসে এবং তোমাদের 95% কমন আসার পসিবিলিটি আছে। এই জন্য খুব সুন্দর করে এগুলো দাগাই নিও। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? ঠিক আছে, হ্যাঁ পিডিএফ পাইতে পারবা, পিডিএফ পাবে, সমস্যা নেই। এখন দেখো অনুধাবনমূলক প্রশ্ন। আচ্ছা, আর আমরা দেখো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা আমরা ডিসকাশন গ্রুপ দিয়েছি। হ্যাঁ, কমেন্টে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা ডিসকাশন লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাও। এখানে হচ্ছে যত ম্যাটেরিয়ালস আছে এবং যত ক্লাস রেকর্ডেড ক্লাস আমাদের আছে এখানে আমরা দিয়ে দিচ্ছি, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো ডাউট সলভিং দরকার হয়, এখানে তোমরা মেনশন করলে হচ্ছে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের কমেন্টে দেখো দেয়া আছে
এখন অনুধাবনমূলক প্রশ্ন দেখো, এখান থেকে অনেক অনুধাবনমূলক প্রশ্নগুলো হচ্ছে আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। প্রথম প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্র যশের জন্য লিখতে বারণ করেছেন কেন? বঙ্কিমচন্দ্র যশের জন্য লিখতে বারণ করেছেন কারণ হচ্ছে কি, যশের জন্য যখন কেউ লিখবেন, কিসের জন্য? যশের জন্য তিনি লিখতে বারণ করেছেন। কেন বারণ করেছেন? কারণ যখন তুমি যশের জন্য লিখবা, তোমার মাথা কিন্তু থাকবে হচ্ছে যে না, আমার হচ্ছে ফেমাস হতে হবে। এখন তোমার মাথা যখন ফেমাস থাকবে, ফেমাস হওয়ার চিন্তা ভাবনা থাকবে, তখন তুমি ভালো করতে পারবা না। উনি বলেছেন যে তুমি অন্যকে বোঝানোর জন্য লিখো এবং মানব কল্যাণের জন্য লিখো। এই যে মানুষের কল্যাণ করা এবং অন্যকে বোঝানো, যখন তুমি এটাই সফল হবা, তোমার যশ এমনিতেই আসবে। এখন তুমি যখন যশের জন্য লিখবা, তোমার যশও হবে না, তোমার লেখাও হবে না। এই কমপ্লিট বিষয়টার জন্যই তিনি কি করেছেন? যশের জন্য লিখতে বারণ করেছেন। ঠিক আছে, দেখো, যশের জন্য লিখলে লেখার মান খারাপ হয় বলে বঙ্কিমচন্দ্র যশের জন্য লিখতে বারণ করেছেন। বঙ্কিমচন্দ্রের মতে যশ বা খ্যাতি অর্জন একজন লেখকের উদ্দেশ্যে হওয়া উচিত নয়, কেননা কোনো কিছু পাওয়ার আশা করে সুসাহিত্য হয় না। বুঝতে পেরেছো আমার কথা? কোনো কিছু পাওয়ার আশায় যদি তুমি সাহিত্য রচনা করতে চাও, সেটা সাহিত্য হবে না বা সুসাহিত্য হবে না। সাহিত্যের সাধনা কোথায়? নিষ্কাম মন নিয়ে। অর্থাৎ কি, আমার কোনো কামনা নেই বা আমার কোনো চাওয়া নেই, আমি আমার ভালো লাগা থেকে, আমার মানব প্রেম থেকে আমি সাহিত্য রচনা করব। এর ব্যত্যয় ঘটলে লেখার মানে প্রভাব পড়ে, আর লেখা ভালো না হলে যশ অর্জনের পথ রুদ্ধ হয়ে যায়। অন্যদিকে লেখার মান উৎকৃষ্ট হলে যশ আপনা থেকেই আসে। এই কারণেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যশের জন্য লিখতে বারণ করেছেন। বুঝতে পেরেছো সবাই? এই শাহি, তুমি কি বুঝতে পেরেছো? তুমি বেশি কথা বলছো কিন্তু তুমি কোনো উত্তর কিন্তু তুমি দিচ্ছ না। বুঝতে পেরেছো ভাইয়া? যশ হবে না, লেখাও ভালো হবে না। এই যে লাজিনা, দেখো, লাজিনাকে দেখে দেখে তোমরা কিছু শেখো, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ঠিক উত্তর দিচ্ছে। বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো? তারপরে প্রশ্ন দেখো, যে যে সে সকল প্রবন্ধ কখনোই হিতকর হতে পারে না। সে সকল প্রবন্ধ, এখানে কি চেয়েছে তাহলে দেখো তো, সে সকল প্রবন্ধ কি? সে সকল প্রবন্ধ, সে সকল প্রবন্ধ কখনো কি হতে পারে না? হিতকর হতে পারে না। এখন তোমাদের ভিতরে অনেকে আছে যে হিতকর অর্থ জানো না। এই শাহী, হিতকর অর্থ বলো তো কি ভাই? মাহিয়াল শাহরিয়ার, হিতকর অর্থ কার? হিতকর অর্থ কি বলো? হিতকর অর্থ হচ্ছে উপকার, উপকারী। ঠিক আছে, হিতকর অর্থ কি? উপকারী। সে সকল প্রবন্ধ কখনো হিতকর হতে পারে না। এখন হিতকর হতে পারে না বলতে কি বুঝিয়েছে? দেখো, কোন প্রবন্ধকে বুঝিয়েছে? ব্যক্তিগত স্বার্থ উদ্ধার ও মানব পীড়ন, ব্যক্তিগত স্বার্থ উদ্ধার এবং মানব পীড়নের উদ্দেশ্যে রচিত, মানব পীড়নের উদ্দেশ্যে রচিত সাহিত্য বিপক্ষে অবস্থান গ্রহণ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আলোচ্য কথাটিতে বলেছেন। সাহিত্যের উদ্দেশ্য সত্য ও ধর্ম। সাহিত্যের উদ্দেশ্য কি ভাইয়া? সত্য ও ধর্ম। তাই সাহিত্য রচনার সময় কেবল সৌন্দর্য সৃষ্টি বা মানব মঙ্গলের কথা ভাবাই বাঞ্ছনীয়। সাহিত্য রচনার উদ্দেশ্য থেকে অনেক লেখক বিচ্যুত হয়ে পড়ে। তাদের রচনায় ব্যক্তিগত স্বার্থ উদ্ধার, এমনকি মানুষের অনিষ্ট সাধনের মতো নিন্দনীয় বিষয়গুলো মুখ্য হয়ে ওঠে। এ ধরনের রচনা সমাজের জন্য বিশেষ ক্ষতিকর। অর্থাৎ কি, অন্যের অনিষ্ট করা এবং ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করার জন্য যিনি লিখবেন, সেই লেখা কখনোই কি হতে পারে না? হিতকর হতে পারে না। উল্টা কি হবে? সমাজের জন্য ক্ষতিকর হবে। প্রশ্ন উক্তিটিতে এই দিকটি প্রকাশিত হয়েছে। বুঝতে পেরেছো সবাই? এটা কি বুঝতে পেরেছো? এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। এটা বুঝতে পেরেছো? আমি এটা স্টার দিয়ে দিচ্ছি তোমাদের, এবং এই প্রশ্নটা কঠিনও। তুমি যদি এইভাবে ধরে ধরে না পড়ো, এখান থেকে তুমি উত্তর করতে পারবা না। এবং এই জন্যই হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট আমাদের কিন্তু করে, প্রবন্ধ স্কিপ করে। এটা বুঝতে পেরেছো ভাইয়া? 3 নাম্বার দেখো, ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসিবে না। অর্থাৎ কি, ধরো তুমি নিউটনের থার্ড ল জানোই না, ঠিক আছে, তাহলে তুমি যতই ভাবনা চিন্তা করো না কেন, নিউটনের থার্ড ল কি তোমার মাথা থেকে বেরোবে? এটাই বোঝানো হয়েছে। ভান্ডারে না থাকিলে মাথা কুটিলেও আসবে না। ভান্ডারে না থাকিলে বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ ধরো তোমার ভান্ডারে জ্ঞান সীমিত, এখন তুমি যদি মাথা কুটে কুটে তোমার সাহিত্য রচনায় অনেক বেশি জ্ঞান জাহির করতে চাও, তাহলে তো হবে না। হবে? কখনোই হবে না। এজন্য প্রথমে তোমার লিখতে গেলে নিজেকে জ্ঞানী হতে হবে, নিজে জানতে হবে, এবং অন্যকে জানানোর জন্য পরে লেখা শুরু করতে হবে। এই যে ভান্ডারে জ্ঞান পরিপূর্ণ করার কথাই তিনি বলেছেন। এখন দেখো তারপরে কি বলা হয়েছে। প্রশ্নোক্ত উক্তিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অলঙ্কার বা ব্যঙ্গ প্রয়োগে লেখকের স্বাভাবিক দক্ষতার কথা বলেছেন। অর্থাৎ কি, ধরো আমার ভিতরে কোনো ব্যঙ্গ বা অলঙ্কার, অলঙ্কার অর্থ কি? অলঙ্কার অর্থ শোভা বা সজ্জা। এই যে অলঙ্কার মেইনলি ব্যবহার করা হয় কোথায়?
যে আমরা বিভিন্ন অর্নামেন্টস পরি, যেমন মেয়েরা যারা আছো তোমরা হচ্ছে অনেকে ইয়াররিং পরো, গলার হার পরো, চুড়ি পরো, আমরা ছেলেরা ঘড়ি পরি, ঘড়িটা হচ্ছে অনেকটা অর্নামেন্টসের মতোই। এগুলো আমরা কেন পরি? যাতে হচ্ছে আমাদের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পায়। একইভাবে যখন আমরা কোনো লেখা লিখি সেখানে আমরা অনেক বেশি বাগধারা ইউজ করি, প্রবাদ প্রবচন ইউজ করি, কিন্তু যদি আমার এগুলো মাথায় নাই থাকে তাহলে আমি এটা কিভাবে ইউজ করব? এবং যখন আমার মাথায় নাই কিন্তু আমি জ্ঞান দেখানোর জন্য এখন থেকে আমি এটা ইউজ করতে যাচ্ছি এখানে, তাহলে তো আর হবে না, তাই না? এই জন্যই তিনি বলেছেন, ভান্ডারে না থাকলে মাথা কুটিলেও আসিবে না। রচনার সৌন্দর্য বৃদ্ধিতে লেখকগণ অলঙ্কার, ব্যঙ্গ ইত্যাদি প্রয়োগ করে থাকেন। এ দুটির ব্যবহারে লেখকের মুন্সিয়ানার প্রকাশ ঘটে। যার মাঝে এ সম্পর্কিত ক্ষুদ্র সূক্ষ্ম জ্ঞান আছে তার লেখায় স্বাভাবিকভাবে এই দুটি আসবে। অর্থাৎ তুমি যে বিষয়টা জানো, তুমি লিখতে গেলে অটোমেটিকভাবে এটা প্রকাশিত হবে, কিন্তু তোমার ভিতর ধরো ওই জ্ঞানটা নাই, তুমি যতই চেষ্টা করো না কেন সে জ্ঞান প্রকাশিত হবে না। তারপর কি এ দুটিকে বিষয় সুন্দরভাবে এসে যায়। অন্যদিকে অলঙ্কার বা ব্যঙ্গ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে অনেকে ভেবেও এগুলো সঠিক প্রয়োগ করা সম্ভব হয় না। আবার এগুলো ইচ্ছা মতো বা জোরপূর্বক যেখানে সেখানে রচনায় যদি আমি প্রয়োগ করতে চাই তখন আমার রচনার শিল্পগুণ কি হবে? নষ্ট হবে। বুঝতে পেরেছো? এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। তোমাদের যারা গাইড আছে তোমরা যদি গাইডে দেখো দেখবা যে এই টাইপের প্রশ্ন আছে। হ্যাঁ, ডিরেক্ট এরকম প্রশ্ন নাই, কিন্তু এই টাইপের প্রশ্ন আছে। এবং তোমাদেরকে বলবো যে যাদের কাছে গাইড নেই তোমরা এগুলো নোট ডাউন করে নাও, সবাই নোট ডাউন করে নাও এটা। দেখো তারপরে প্রশ্ন দেখো, বঙ্কিমচন্দ্র সরলতাকে সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার কেন বলেছেন? দেখো তার নিবেদনের প্রথমেই তিনি বলেছেন সাহিত্য রচনা করতে হবে কিভাবে? সরলভাবে। আর সাহিত্যের মূল উদ্দেশ্য কি হবে? অপরকে বোঝানো। এখন তুমি একটা লেখা লিখলে যেটা অনেক কঠিন কঠিন শব্দ, অনেক বেশি অলঙ্কার ইউজ করছো, তুমি ক্রিয়া অলঙ্কার, অনেক বেশি প্রবাদ প্রবচন, কোটেশন, অনেক বাগধারা ইউজ করছো, কিন্তু এগুলো হচ্ছে যে পড়বে সে বুঝতে পারে না। ওই পড়তে গেলে তার আরেকটা ডিকশনারি লাগে, ঠিক আছে? এই টাইপের সাহিত্য তিনি নিন্দনীয় বলেছেন, বা কি বলেছেন, এগুলো হচ্ছে বাদ দেওয়ার কথা বলেছেন, যে না এই টাইপের সাহিত্য রচনা করা যাবে না। তাহলে কোন টাইপের সাহিত্য রচনা করতে হবে? যেগুলো হচ্ছে খুব ইজিলি তোমার পাঠক বুঝতে পারবে। তাহলে পাঠক কোন টাইপের সাহিত্য বুঝতে পারবে ভাইয়া? যে সরল, মানে সুস্থ সাবলীল ভাষায় লেখা এই টাইপের সাহিত্য পাঠক বুঝতে পারবে। এবং এই পাঠক যখন বুঝতে পারবে একটা সাহিত্য, তখনই কিন্তু সে সেই সাহিত্য পড়ে মজা পাবে। এই জন্য সরলতাকে সকল অলঙ্কারে কি বলা হয়েছে? শ্রেষ্ঠ অলঙ্কার বলা হয়েছে। বুঝতে পেরেছ? আমি যেটা বললাম এই কনসেপ্ট তোমরা হচ্ছে জাস্ট তোমাদের ভাষায় লিখবা, ঠিক আছে? এই যে আমি যেটা বললাম এটা হচ্ছে তোমাদের ভাষায় তোমরা লিখে দিবা, কারণ এখন তোমাদের মেইন দরকার হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার রাখা এবং তোমার লিখতে হবে নিজের মতো করে, ঠিক আছে? তারপরে আসি, সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য ব্যাখ্যা করো। এমনকি সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য কি ভাইয়া? সাহিত্য রচনার প্রকৃত উদ্দেশ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে সৌন্দর্য সৃষ্টি করা এবং কি মানব কল্যাণ করা। অন্যের মনে কি করা? সৌন্দর্য সৃষ্টি করা। কি সৃষ্টি করা? সৌন্দর্য সৃষ্টি করা। এখন সৌন্দর্য কিভাবে সৃষ্টি করবে? সৌন্দর্য সৃষ্টি করতে হবে হচ্ছে মানসিক সৌন্দর্য। যে আমি একটা উপন্যাস পড়লাম, আমার চেহারা সুন্দর হয়ে গেল, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে আমি একটা বিষয় পড়বো, পড়ে যেমন অপরিচিতা একটা সাহিত্য, এখানে পড়ে আমি কি বুঝছি? যে যৌতুক প্রথাটা খারাপ। আমার একজন মানুষ হিসেবে আমার হচ্ছে নিজের ডিসিশন মেকিং এর ক্ষমতা থাকা দরকার। আমরা এগুলো শিখেছি, এগুলো কি আমাদের মানসিক সৌন্দর্য, তাই না রে? এখন এই যে সৌন্দর্য সৃষ্টি করবে কে? সাহিত্য। একই সাথে কি করবে? মানব কল্যাণ করবে। যখন তোমার মানসিক সৌন্দর্য বৃদ্ধি পাবে তখন তোমার এমনিতেই ইচ্ছা হবে যে আমি একটু সমাজের কল্যাণ করি, আমি একটু মানুষের কল্যাণ করি, ঠিক আছে? এটাই বোঝানো যায়। বিভিন্ন লেখক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে সাহিত্য রচনা করেন, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে হচ্ছে সৌন্দর্য সৃষ্টি এবং মানব কল্যাণের উদ্দেশ্যেই আমাদের কি করতে হবে? সাহিত্য রচনা করতে হবে। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো নাকি? আমাকে কমেন্ট করে জানাও। এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছো এবং সবাই কি প্রশ্নগুলো নোট ডাউন করেছো নাকি? আমাকে জানাও তো দেখি। এখন তোমাদের মনে হতে পারে যে আরে এখনো তো অনেক সময় আছে, আর এত সময় নিয়ে আমি কেন ক্লাস করতে যাব? বিষয় হচ্ছে তুমি যে কাজই করো না কেন, যেমন আমাদের ঢাকার রিক্সাওয়ালা মামা থেকে শুরু করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলো বা সচিব বলো যারা আছে, তারা কিন্তু সবার ফিল্ডে অনেক বেশি পরিশ্রম করা লাগে। তুমি যে কাজই করো না কেন, তুমি তোমার মায়ের দিকে তাকাও, যাদের মা হচ্ছে হোম মেকার, তারা সারাটা দিন কি পরিমাণ কাজ করে। সকালে ফজরের পরে উঠে
উঠে তোমার জন্য খাবার রেডি করা, তোমাকে স্কুলে পাঠানো, দুপুরে ফিরলে আবার খাওয়া, তোমার ছোট ভাই থাকলে সব কাজ সে নিজে করে। তোমার বাবাকে দেখো, তিনি যে সকালে বেরোয় আর ওই যে রাতে ফিরে। হ্যাঁ, কিন্তু আমাদের দায়িত্বটা কি? আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। এই যে রেসপন্সিবিলিটিস থেকে হলেও আল্লাহ তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন একটা অ্যাসাইনমেন্ট দিয়ে। আমাদেরকে দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, সুস্থ শরীর দিয়েছে, ব্রেন দিয়েছে। কেন দিয়েছে? দিয়েছে মেইনলি হচ্ছে আমরা দুনিয়াতে এসে যেন দুনিয়ার জন্য কিছু করে যেতে পারি। এখন দুনিয়ার জন্য কিছু করে যেতে পারি মানে এমন না যে আমি নিজের জন্য কিছু করবো না। তুমি যখন নিজের জন্য সর্বোচ্চটুকু করতে চাইবা, তোমার নিজের দায়িত্বটা তুমি পালন করবা, তখন তোমার দুনিয়ার জন্য অবশ্যই সেটা হয়ে যাবে। যেমন ধরো তুমি এজ এ স্টুডেন্ট, তোমার দায়িত্ব কি? এখন তোমার ভালো করে পড়াশোনা করা, তোমার ভিতরে হচ্ছে ভালো মনুষ্যত্ববোধ জাগ্রত করা। তুমি যখন একজন পড়াশোনা শেষ করে ভালো রেজাল্ট করে ভালো একটা চাকরিতে ঢুকবা এবং তোমার ভিতরে যদি মনুষ্যত্ববোধটা জাগ্রত হয়, তাহলে তুমি ওইখানে থেকে তুমি করাপশন আস্তে আস্তে সরাতে পারবা। হয়তো তোমার জন্য কঠিন হবে, কিন্তু তুমি সরাতে পারবা, তোমার ভিতরে ওই টেন্ডেন্সি থাকবে। হ্যাঁ, এইভাবেই তোমার এখন দায়িত্বটা কি? তোমার দায়িত্ব হচ্ছে এখন খাওয়া দাওয়া, বাবা মার সাথে কথা বলা, যেহেতু পরীক্ষার আর খুব বেশি বাকি নাই, এখন খেলাধুলা একটু বাদ দিতে হবে। রিলস তো একেবারে হারাম, রিলসের কাছে যাওয়া যাবে না, ঠিক আছে? এখন এই 2 মাস যদি তুমি পড়াশোনা করো, 3 মাসের মাথায় যখন রেজাল্টটা পাবা, তোমার বাবা মা যখন এই রেজাল্ট শুনবে, যদি ভালো রেজাল্ট হয়, তাদের এই যে সারা বছরের কষ্ট, হাজার হাজার টাকা তোমাদের পিছনে খরচ করছে, এই কষ্ট তারা হচ্ছে 1 সেকেন্ডের ভিতর ভুলে যাবে। কারণ কি? শুধুমাত্র তোমার সফলতাটা দেখে। এখন তাদের যে হ্যাপিনেস, এটা তো আছেই, পাশাপাশি তুমি বোনাস হিসেবে কি পাচ্ছ? যখন তুমি ভালো একটা রেজাল্ট করবা, তখন তোমার ভিতরে একটা মনোবল আসবে যে না, আমি তো ভালো রেজাল্ট করছি এগুলো পড়ে, তাহলে অবশ্যই আমি ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারবো। এখন তুমি যখন কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পাবো আল্লাহর রহমতে, তখন দেখবা যে ইউনিভার্সিটি তোমাকে লাইফ সেটেল করে দিবে না, ইউনিভার্সিটি তোমার সবকিছু দিয়ে দিবে না, ইউনিভার্সিটি অত রঙিনও না। কিন্তু ইউনিভার্সিটি হচ্ছে কি একটা গুড ফিল্ড, যেটা হচ্ছে তোমাকে নিজেকে গ্রুম করার সুযোগ দিবে। তোমার যদি ইচ্ছা থাকে যে আমি ভালো খেলোয়াড় হবো, তুমি খেলতে পারো সারাদিন সেন্ট্রাল ফিল্ডে। তুমি যদি ইচ্ছা থাকে যে আমি অনেক ভালো তেলাওয়াত শিখবো, এরকম মানুষজন আছে যে তোমাকে তেলাওয়াত শেখাবে। তুমি যদি চাও যে আমি অনেক ভালো ডিবেট করবো, তুমি শিখতে পারবা। তুমি যদি চাও যে আমি ইউনিভার্সিটির টিচার হবো, তুমি ভালো রেজাল্ট করে টিচার হতে পারবো। এটা হচ্ছে খুব ভাস্ট একটা এরিয়া, খুব ভালো একটা জায়গা, যেখানে তুমি হচ্ছে নিজের প্ল্যাটফর্মে নিজেকে ফ্লোরিশ করার সুযোগটা পাচ্ছ। এবং এখানে এসে কিন্তু অনেকে খারাপও হয়ে যায়। হ্যাঁ, এই সুযোগটা নেওয়ার জন্যই তোমার দরকার হচ্ছে ইউনিভার্সিটিতে আসা। এবং তুমি যখন এখানে আসতে পারবা, তখন তুমি বড় স্বপ্নগুলো আরো দেখতে পারো। যে অনুপমের মামা যেমন, যে যেমন কলকাতা হাবড়ার পুল কখনো পার হন নাই, কারণ কি? তার সংকীর্ণ মন ছিল। আমরা যারা হচ্ছে একদম গ্রামের ভিতরে থাকি, বা যারা ঢাকা শহরের ভিতরে সবসময় বাসার ভিতরে থাকি, আমরা যখন বাইরের জগৎটাকে দেখি না, তখন আমাদের হয় কি? আমাদের মনটা সংকীর্ণ হয়ে যায়। কিন্তু যখন তুমি তোমার ধাঁচে হাজার হাজার স্টুডেন্টের সাথে মিলবা, তোমার মতো মেধাবী, তারাও তোমার মতো স্বপ্ন দেখে, তখন তুমি যদি ভাবতে যে আমি 20,000 টাকার চাকরি করবো, দেশে থাকবো, তখন তুমি ইউনিভার্সিটি আসলে তোমার মনে হবে না আমি দেশে কেন থাকবো, আমি বাইরে যাব, বাইরে গিয়ে আমি 2 লক্ষ টাকার চাকরি করবো, করে আমি দেশে টাকা পাঠাবো, আমার বাবা মাকে আমি বাইরে নিয়ে যাব। এই যে স্বপ্ন দেখাটা তোমাকে শেখাবে ইউনিভার্সিটি, নিজেকে হচ্ছে গ্রুমিং করার সুযোগটা দেবে তোমার ইউনিভার্সিটি। বুঝতে পেরেছো? আর এর জন্য হচ্ছে তোমাকে কি করতে হবে? এখন কষ্ট করতে হবে। এইচএসসির আগে কষ্ট করতে হবে এবং এইচএসসির পরে কষ্ট করতে হবে। একসাথে আল্লাহর উপরে অনেক বেশি তাওয়াক্কুল রাখতে হবে, কারণ আল্লাহর উপর তাওয়াক্কুল না রাখলে তুমি কখনোই নিজের ধৈর্যটা ধরে রাখতে পারবে না। আর পড়াশোনার ক্ষেত্রে কি সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ধৈর্য এবং ওই যে কষ্ট করার মানসিকতাটা। অনেকের দেখবা যে ফাইন্যান্সিয়াল অনেক ক্রাইসিস থাকে, কিন্তু সে অনেক ভালো করে। আবার অনেকে হচ্ছে ফাইন্যান্সিয়াল অনেক ভালো স্টেবিলিটি থাকে, ভালো করতে পারে না, শুধুমাত্র এই যে কনসিস্টেন্সি নাই বলে। বুঝতে পেরেছো? অনেক কথা বললাম, তোমরা কি বুঝতে পেরেছো নাকি বিরক্ত হইছো? এখন দেখো এই চ্যাপ্টারের উপরে সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখো, লেখকের মতে লেখা ভালো হলে কোনটি নিশ্চিত? লেখা ভালো হলে কোনটি নিশ্চিত হবে বলো দেখি। প্রথম প্রশ্নের উত্তর দাও। লেখকের মতে লেখা ভালো হলে কোনটি নিশ্চিত? লেখা ভালো হলে কোনটি নিশ্চিত হবে? দেখো তো, অলংকার আপনিই আসবে, খ্যাতি আপনিই আসবে, খ্যাতি আপনিই আসবে, খ্যাতি আপনিই আসবে, অর্থ আপনিই আসবে। এখানে উত্তর ডাবল হয়ে গেছে। উত্তর গ যেটা আছে, ঘ যেটা আছে একই, উত্তর হবে হচ্ছে গ। হ্যাঁ, খ্যাতি আপনি আসবে। যদি তোমার লেখা ভালো হয়, তুমি এমনিতে খ্যাতি অর্জন করতে পারো, যশ অর্জন করতে পারবো, ঠিক আছে? এবং কি তারপর দেখো, আমাদের এখনো সেদিন হয় নাই। কোন দিন হয় নাই? আমাদের কোন দিন হয় নাই? 2 নম্বর প্রশ্নের উত্তর দাও দেখি। 2 নম্বর প্রশ্ন উত্তর দাও। টাকার বিনিময়ে সুসাহিত্য রচনার দিন, সম্মানী ছাড়াই সুসাহিত্য রচনার দিন,
শিক্ষা ছাড়াই সুসাহিত্য রচনার দিন, সুশিক্ষার প্রভাবে সুসাহিত্য রচনার দিন। দেখো এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। উত্তর হবে কি টাকার বিনিময়ে সুসাহিত্য রচনার দিন। বুঝতে পারছো? সবাই ফটাফট কমেন্ট করো, কারণ হচ্ছে তোমরা কমেন্ট করলে তোমাদের মনে থাকবে রে ভাই। তারপরে দেখো বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি? বঙ্কিমচন্দ্রের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য কোনটি? অনেকের মতে হচ্ছে, অনেক লেখকের মতে সাহিত্য রচনার উদ্দেশ্য হচ্ছে লোকরঞ্জন, কিন্তু বঙ্কিমচন্দ্রের মতে না। তার মতে সাহিত্য রচনার উদ্দেশ্য অর্থ লাভ না, যশ লাভ না। তার মতে সাহিত্য রচনার উদ্দেশ্য কি? মানব কল্যাণ। তার মধ্যে সাহিত্য রচনার উদ্দেশ্য কি ভাইয়া? মানব কল্যাণ। বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি তোমরা বুঝেছো? তারপরে দেখো, তবে অবশ্য লিখিবেন যদি ব্যক্তি স্বার্থ হুমকির মুখে পড়ে, যদি লিখিলে অর্থপ্রাপ্তি ঘটে, যদি যশ লাভের সম্ভাবনা থাকে, যদি সত্য ও সুন্দরের সৃষ্টি হয়। দেখো এটার উত্তর কি হবে বলো তো দেখি। 9 নম্বরের উত্তরটা কি হবে আমাকে জানাও। 9 নম্বরের উত্তরটা কি হবে আমাকে জানাও তো ভাইয়া। 9 নম্বরের উত্তর কি হবে? 9 নম্বরের উত্তর কি হবে আমাকে জানাও কমেন্ট করে। দেখো তবে অবশ্য লিখিবেন, কোন ক্ষেত্রে লিখিবেন? যদি ব্যক্তি স্বার্থ হুমকির মুখে পড়ে, না ব্যক্তি স্বার্থে হুমকিতে পড়লে আমরা লিখবো না। যদি যশ লাভের সম্ভাবনা থাকে, না এটার জন্য আমরা লিখবো না। তারপর কি আছে? যদি লিখলে অর্থপ্রাপ্তি ঘটে, না এটার জন্য আমরা লিখবো না। লিখবো কিসের জন্য? যদি সত্য ও সুন্দরের সৃষ্টি হয়। যদি সত্য ও সৌন্দর্য সৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে আমরা অবশ্যই লিখবো। তারপরে দেখো সত্য ও ধর্ম ব্যতীত অন্য উদ্দেশ্যে লেখনের ধারণকে বঙ্কিমচন্দ্র কি বলেছেন? একটু আগেই পড়েছি এটা। কি বলেছেন? তিনি মহাপাপ বলেছেন। কি বলেছেন? মহাপাপ বলেছেন। বুঝতে পেরেছো? তারপর দেখো বঙ্কিমচন্দ্রের মতে কোনটি লেখকের পক্ষে অবনতিকর? লেখকের পক্ষে কি ভাইয়া? অবনতিকর। কোনটি? সাময়িক সাহিত্য রচনার চেষ্টা, লেখার প্রমাণ দাখিলের চেষ্টা, অতি সরল রচনা লেখার চেষ্টা, মানব কল্যাণে লেখার চেষ্টা। সরল লেখাকে তিনি উৎসাহিত করেছেন, এটা হবে না। মানব কল্যাণ তো অবশ্যই হবে না। তারপর কি আছে? লেখার প্রমাণ দাখিলের চেষ্টা, এটাও হবে না। উত্তর হবে কি? যখন অনেক লেখক অল্প সময়ের ভিতরে বিখ্যাত হতে চায়, সাময়িক সাহিত্য মানে কি অল্প সময়ে রচনা করে অল্প সময়ে পাবলিশ করে দেয়, এই টাইপের লেখা যখন পাবলিশ করা হয় তখন কি লেখকের অবনতি হতে পারে। তারপর আসি দেখো, রচনায় জোরপূর্বক কোনটি প্রকাশের চেষ্টা থেকে বঙ্কিমচন্দ্র বিরত থাকতে বলেছেন? অর্থাৎ কি কোনটি প্রকাশ করা যাবে না? জোরপূর্বক কোনটি প্রকাশের চেষ্টা থেকে বঙ্কিমচন্দ্র বিরত থাকতে বলেছেন? কি থাকতে বলেছেন? বিরত, অর্থাৎ কি দূরে থাকতে বলেছেন জোরপূর্বক। এটা কি হবে উত্তর বলো তো? এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে জানো নাকি? দেখো ভাব হবে না, প্রাজ্বল্যতা হবে না, সত্যও হবে না। উত্তর কি হবে? বিদ্যা। ঠিক আছে, দেখো বঙ্কিমচন্দ্র বলেছেন যে বিদ্যা বারবার হচ্ছে ফলানোর চেষ্টা করার দরকার নেই। বিদ্যা যদি নিজের ভিতরে থাকে তাহলে আপনা আপনি লেখার ভিতরে চলে আসবে। হ্যাঁ, এই জন্য বিদ্যা ফলানোতে তিনি নিষেধ করেছেন। তারপর দেখো প্রবন্ধে বিদেশি ভাষায় উদ্ধৃতির আধিক্য কোনটি প্রমাণ করে? প্রবন্ধে বিদেশি ভাষার উদ্ধৃতি, প্রবন্ধে কি বিদেশি ভাষার উদ্ধৃতির আধিক্য কোনটি প্রমাণ করে? অনধিকার চর্চা, বিদ্যা প্রকাশের চেষ্টা, সাময়িক সাহিত্যে আসক্তি, অলংকারের অপপ্রয়োগ। উত্তর কোনটা হবে বলো দেখি? বিদেশি ভাষার উদ্ধৃতি। কি বলেছে? বিদেশি ভাষার উদ্ধৃতির কথা বলেছে। কি বলেছে? বিদেশি ভাষার উদ্ধৃতি, অর্থাৎ কি বাইরের দেশে বিভিন্ন উদ্ধৃতি দেওয়ার মাধ্যমে আমরা কি বলছি? আমাদের জ্ঞানকে আমরা ফলাতে চাই। এই জন্য উত্তর হবে কি বিদ্যা প্রকাশের চেষ্টা। কি হবে ভাইয়া? বিদ্যা প্রকাশের চেষ্টা। ঠিক আছে, তারপরে দেখো যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে সেই স্থানটি কাটিয়ে দিবে, এটি কেমন বিধি? একসময় প্রাচীন যে লেখকরা ছিলেন তারা তাদের লেখায় নিজেদের একটা স্বকীয়তা ধরে রাখতে চাইতেন। হ্যাঁ, এবং স্বকীয়তা ধরে রাখার জন্য তারা হচ্ছে লেখাকে বেশি হাস্যরসোজ্জ্বল করতেন না। এই জন্যই যেখানেই অলংকার বা ব্যঙ্গ দেখতেন সেই লেখাকে তারা কি করতেন? সেই জায়গাটা কেটে দিতেন। কারা দিতেন? যারা প্রাচীন লেখক তারা এই কাজটা করতেন। কারা করতেন? প্রাচীন লেখকরা এই কাজটা করতেন। বুঝতে পেরেছো এই পর্যন্ত তোমরা? এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি জানাও। তারপর দেখো বঙ্কিমচন্দ্রের মধ্যে কে শ্রেষ্ঠ লেখক? বঙ্কিমচন্দ্রের মধ্যে কে শ্রেষ্ঠ লেখক? যিনি যশ লাভের আশায় লেখেন না, যার লেখায় মনের ভাব সহজেই ফুটে ওঠে, যিনি অর্থ লাভের আশায় লেখেন না, যার লেখা বিদ্যা ও অলংকারের আধিক্য থাকে। ঘ নম্বর প্রথমেই হবে না। তারপরে এই তিনটার ভিতরে কোনটা হবে? এই তিনটার ভিতরে কোনটা হবে? দেখো যিনি যশ লাভের আশায় লেখেন না, না এটা ভালো গুণ কিন্তু এটার ভিতরে তিনি শ্রেষ্ঠ না।
যিনি অর্থ লাভের আশায় লেখেন না, না এটাও হবে না। উত্তর হবে হচ্ছে গ নম্বর, যা লেখা যত সহজে অন্যের কাছে বোধগম্য হবে তিনি হচ্ছে কি শ্রেষ্ঠ লেখক। তারপরে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন রচনায় কোন কথাটির ক্ষেত্রে উক্তিটি প্রযোজ্য? সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা, না এটা হবে না। বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন, এটাও হবে না। টাকার জন্য লিখবেন না, না এটাও হবে না। তাহলে উত্তর হবে অনুকরণের দোষগুলো অনুকৃত হয়, গুণগুলো অনুকৃত হয় না। বুঝতে পেরেছো সবাই? তারপর দেখো, কোনো বিষয়ে লেখার সময় যথেষ্ট প্রমাণ না থাকলে সে বিষয়ে বঙ্কিমচন্দ্রের পরামর্শ কি? যখন কোনো বিষয় লিখতে যাবা, তোমার কাছে কি নাই, পর্যাপ্ত জ্ঞান নাই বা পর্যাপ্ত ইনফরমেশন নাই, এই জন্য সে সময় বঙ্কিমচন্দ্র কি বলেছেন? বঙ্কিমচন্দ্র বলেছেন কি থামিও না, না এটা তিনি বলেন নাই। পরে কি পরে সংগ্রহ করে, এটাও তিনি বলেন নাই। আবার কি বলেছে? প্রমাণ আবশ্যক নহে, এটাও বলেন না। বলেছে কি যদি তোমার কাছে প্রমাণ থাকে না তুমি লিখিও না, অর্থাৎ কি প্রমাণ না থাকলে তুমি লিখিও না। বুঝতে পেরেছো? কোনো লেখা লেখার আগে কি করতে হবে? প্রমাণ অবশ্যই থাকতে হবে। তারপরে আসি, দেখো 18 নম্বর, দেখো জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধানকে কি বলা হয়? জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধানকে কি বলা হয়? লোকমর্দন, না লোকমর্দন হবে না। লোক তর্পণ হবে না। লোকভঞ্জন, এটা হবে না। উত্তর কি হবে? লোকরঞ্জন। লোক কি রঞ্জন। এই প্রশ্নটা অনেকবার এসেছে, এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন বোর্ডে এসেছে। তারপরে দেখো, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন প্রবন্ধটি কোন রীতিতে রচিত? অর্থাৎ এটা কোন ভাষা রীতিতে রচিত হয়েছে, এটা তোমার পড়েই বুঝতে পারবে। এটা হচ্ছে সাধু ভাষায়, ঠিক আছে? করিতেছে, যাইতেছে, খাইতেছে, এই টাইপের ভাষাকে আমরা কি বলি? সাধু ভাষা বলি। তারপরে শেষ প্রশ্ন দেখো, বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন রচনাটি লেখক কাদের উদ্দেশ্যে লিখেছেন? এই দেখো এখানে লেখা আছে নব্য। প্রথমেই বলেছি নব্য অর্থ কি? নব্য অর্থ হচ্ছে নতুন। নব্য অর্থ কি ভাইয়া? নতুন। এবং এই যে নতুন লেখকদের প্রতি তিনি নিবেদনটা জানিয়েছেন। তাহলে যদি আমরা নব্যর মিনিংটা জানি তাহলে তো আমি উত্তরটা পাচ্ছি। নব্য অর্থ কি? নতুন বা নবীন। তাহলে প্রাচীন লেখক হবে? হবে না। আনাড়ি লেখক হবে? হবে না। আবার কি আছে? অভিজ্ঞ লেখক হবে? হবে না। হবে কি? নবীন লেখক। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? নবীন লেখকদেরকে তিনি বুঝিয়েছেন। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? নবীন লেখকদেরকে তিনি বুঝিয়েছেন। তারপরে আসি, দেখো এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো না? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? তারপরে যাই, আমাদের প্রবন্ধ পড়তে হচ্ছে বিরক্তি লাগে, কারণ এখানে কোনো রসকস নাই। কিন্তু হচ্ছে যখন আমরা অপরিচিতা পড়ি বা বিলাসী পড়ি বা মাসি বেশি পড়ি, তখন যেহেতু এগুলো ছোট গল্প আকারে লেখা, এগুলো পড়ে আমরা মজা পাই। এই জন্যই প্রবন্ধ তোমাদের কাছে পরে প্রথমে নিয়ে আসি, যাতে পরে গিয়ে বেশি বিরক্ত না হও। এখন হচ্ছে আমরা একটা মজার টপিক পড়বো, সেটা হচ্ছে অপরিচিতা। অপরিচিতা বিষয়ে আসলে মেইনলি কি বলা হয়েছে? অপরিচিতা বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর মোটা দাগে 3টা বিষয়কে ফুটিয়ে তুলেছেন। কয়টা বিষয়কে ভাইয়া? 3টা বিষয়কে। প্রথম হচ্ছে সে সময়কার হিন্দু সমাজ, বিশেষ করে হিন্দু সমাজ, মুসলমান সমাজেও ছিল, হিন্দু সমাজে হচ্ছে কঠোর যৌতুক প্রথা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে অনুপমের যে এটা কি ব্যক্তিত্বহীনতা, যে গুণ, তার যে ব্যক্তিত্ব নাই, এই বিষয়টা সে ফুটিয়ে তুলেছেন। এবং একজনের মানুষের ব্যক্তিত্ব না থাকলে একটা পরিস্থিতি কোথায় যেতে পারে, এই বিষয়টা তিনি ফুটিয়ে তুলেছেন। এবং তৃতীয়ত ফুটিয়ে তুলেছেন হচ্ছে নারীর অধিকার এবং নারীদের সচেতনতার বিষয়টাকে তিনি ফুটিয়ে তুলেছেন। দেখো যে যৌতুকের বিষয়টা ফুটে উঠেছে কার কার মাধ্যমে? অনুপমের মামার মাধ্যমে। কারণ তিনি কি করেছেন? সর্বোচ্চ চেষ্টা করেছেন কল্যাণীর বাড়ি থেকে সর্বোচ্চ যৌতুক নেয়ার। তাহলে যৌতুক প্রথা কার মাধ্যমে ফুটে উঠেছে? অনুপমের মামার মাধ্যমে। একই সাথে অনুপমের মা, অনুপম, এমনকি শম্ভুনাথ সেন অর্থাৎ কল্যাণীর বাবা এর সাথে জড়িত। ঠিক আছে? এবং দেখো ব্যক্তিত্বহীন এখানে কে সব থেকে বেশি ব্যক্তিত্বহীন? হচ্ছে অনুপম। অনুপমের ব্যক্তিত্বহীনতার কারণে সে তার ভালোবাসাকে হারিয়েছে এবং শেষ পর্যায়ে কি করতে পারে নাই? তাকে বিয়ে করতে পারে নাই। এবং সর্বশেষ হচ্ছে কল্যাণী, এখানে প্রধান চরিত্র। কল্যাণীকে এখানে হচ্ছে নারী অধিকার নিয়ে আন্দোলন করাকে প্রমোট করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিভিন্ন ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশ্ন এসে থাকে এক টানে। হচ্ছে যেহেতু এটা অনেক বেশি আমাদের কাছে কি পরিচিত, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শোনে নাই কিন্তু সে স্কুলে পড়াশোনা করছে এমন স্টুডেন্ট আশা করি নাই, তাই না? আমরা হচ্ছে এক দাগে হচ্ছে পড়ে যাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কি কি
পরিচয় এবং জন্ম পরিচয়। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারা হচ্ছে এটা, তোমরা যারা দেখো না রবীন্দ্রনাথ ঠাকুরের কখনো ছবি, তিনি হচ্ছে দেখতে শেষ বয়সে এমন ছিলেন। এবং তিনি কি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে জমিদারের ছেলে, এবং তিনিও একসময় কি জমিদারি বিভিন্ন কাজকাম করেছেন। তারপরে আসি, দেখো প্রকৃত নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃত নাম, ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় এসে থাকে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ভাইয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ ঠাকুর। তারপরে দেখো জন্ম পরিচয়, তিনি হচ্ছে 7 মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। একই সাথে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। তোমার প্রশ্ন আসতে পারে যে বাংলা কত সালে বা বাংলা কত বঙ্গাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন? এই প্রশ্নটা অনেকবার এসছে, এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাও এসছে। একই সাথে ইংরেজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আসি, জন্মস্থান কলকাতা জোড়াসাঁকোয় তিনি জন্মগ্রহণ করেন। ভারতবর্ষের শিক্ষা জীবন, রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুল পাঠ শেষে করতে পারেন না। এখন বিষয় হচ্ছে, আমরা অনেকে বলি যে হ্যাঁ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো স্কুলে পড়েন নাই, না পড়ে তিনি বিশ্বকবি হয়েছে, তাহলে আমার কেন পড়াশোনা লাগবে? এরকম অনেক ফাঁকিবাজ বন্ধু কিন্তু তোমাদের আছে। হ্যাঁ, কিন্তু ফ্যাক্ট হচ্ছে তার বাবা ছিলেন জমিদার, প্রচুর অর্থবিত্তের মালিক ছিলেন। এখন রবীন্দ্রনাথের হচ্ছে গদবাঁধা পড়াশোনা ভালো লাগতেন না, কারণ তিনি মানে এক্সট্রিমলি ট্যালেন্টেড ছিলেন, তিনি হচ্ছে এক্সেপশন আর কি। তো এখন তার বাবা তার জন্য কি করছিলেন? গৃহশিক্ষক রেখেছিলেন, বাড়িতে এসে তাকে পড়ানো হতো। ঠিক আছে, এই জন্য তার হাতে খড়ি এইভাবে হয়ে গিয়েছে। সে অনেক স্কুলে গিয়েছে, কিন্তু সেখানে সে শেষ করে নাই, বাড়িতে পড়েছে, এবং বাড়িতে তার টিচার ছিল। ঠিক আছে, এই জন্য অনেকে বলে যে রবীন্দ্রনাথ পড়ে নাই, তার মানে আমিও পড়বো না। এইসব ভণ্ডামি করা যাবে না। ঠিক আছে, সবাইকে পড়তে হবে, কারণ আমরা সবাই রবীন্দ্র হব না। তারপর দেখো 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে গেলেও কোর্স সম্পূর্ণ করা সম্ভব হয় নাই। তিনি একইভাবে ব্যারিস্টারি পড়তে গেছে ইংল্যান্ডে, যাওয়ার পরে কি হয়েছে, তার এইটা ভালো লাগে নাই এবং সে ফিরে এসে তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জনে তার কোনো ত্রুটি হয় নাই। ঠিক আছে, তোমার যেসব বন্ধু ফাঁকিবাজ বন্ধুরা আছে, যারা বলে যে না আমি স্কুলে যাব না, আমি রবীন্দ্র হব, বাড়ি এমনি জ্ঞানী হয়ে যাব, তাদের হচ্ছে এই লাইনটা দেখাবো যে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জনে তার কোনো কি ছিল না, কমতি ছিল না। তারপরে আসি, দেখো কর্মজীবন 1884 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন এবং 1890 খ্রিস্টাব্দে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। যেহেতু তার বাবা জমিদারি ছিলেন, 1884 সাল থেকে তিনিও জমিদারি বিভিন্ন কাজকর্ম দেখাশোনা শুরু করেন। এই সূত্রে তিনি কুষ্টিয়া, শিলাইদহ এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় অবস্থান করেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু, বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক ও অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামের বিদ্যালয়ের তিনি সাপ্তিক ও প্রতিষ্ঠাতা। বুঝতে পেরেছ? এবং এই যে কুষ্টিয়ার শিলাইদহ যখন তিনি অবস্থান করছিলেন জমিদারি কাজে, এই সময় এই অবস্থানকালটাকে কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার, মানে তিনি যত ছোট গল্প রচনা করেছেন তার বেশিরভাগই হচ্ছে এইখানে বসে করেছেন, এই যে বাংলাদেশের কুষ্টিয়া শিলাইদহে বসে। ঠিক আছে, তারপরে আসি, দেখো কর্মজীবন পড়লাম। এখন দেখো সাহিত্যকর্ম, কাব্যগ্রন্থ হচ্ছে মানসী, সোনাত্তরী, চিত্রা, চৈতালি, খনিকা, নৈবদ্য, গীতাঞ্জলি, বালাকা, পুরবী, পুনশ্চ, বিচিত্রা। এর ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা কোনটা দেখাই দিচ্ছি। দেখো এই যে সোনাত্তরী অনেক বেশি ইম্পর্টেন্ট, চৈতালি অনেক বেশি ইম্পর্টেন্ট, গীতাঞ্জলি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে এইগুলো পড়লেই মোটামুটি তোমাদের কমন পড়বে। তারপরে আসি, দেখো তো তারপরে কি আছে, তারপরে উপন্যাস, চোখের বালি, উপন্যাস হচ্ছে চোখের বালি, চোখের বালি উপন্যাস কি আছে, চোখের বালি আছে, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, নৌকাডুবি, যোগাযোগ, রাজর্ষি, শেষের কবিতা, এগুলো হচ্ছে তার উপন্যাস। এবং নাটক, আচলায়তন, চিরকুমার সভা, ডাকঘর, মুকুট, মুক্তির উপায়, মুক্তধারা, রক্তকরবী। এই যে এইগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। এই যে আচলায়তন অনেক বেশি ইম্পর্টেন্ট, ডাকঘর ইম্পর্টেন্ট, মুক্তির উপায়, মুক্তধারা, রক্তকরবী ইম্পর্টেন্ট, এবং রাজা। এই উপন্যাসগুলো, এই নাটকগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষায় তোমাদের বিভিন্ন পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে দেখো এইটুকু বুঝতে পেরেছো সবাই? এখন দেখো পুরস্কার সম্মাননা, গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে তিনি কি লিখেছেন? সং অফারিংস লিখেছিলেন। কি লিখেছিলেন ভাইয়া? সং অফারিংস। এই যে সং অফারিংস লিখেছিলেন। কি লিখেছিলেন? সং অফারিংস। গ্রন্থের জন্য প্রথম শ্রেণীর এশীয় হিসাবে নোবেল পুরস্কার পান তিনি।
একই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কি পান? ডিলিট উপাধি পান। ঠিক আছে, তার ক্যারিয়ার ছিল হচ্ছে অন্য লেভেলের। জীবনাবসান তিনি হচ্ছে 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। কোথায়? জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। এই পর্যন্ত বুঝতে পেরেছ? এখন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কি এমসিকিউ দেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারিনী ছোট গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়? কত বছর বয়সে প্রকাশিত হয়? 16 বছর বয়সে। কত বছর বয়সে প্রকাশিত হয় ভাইয়া? 16 বছর বয়সে প্রকাশিত হয়। কোথায় বসবাসের কালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার স্বর্ণযুগ ছিল? একটু আগেই পড়লাম তোমাদের এটা। শিলাইদহ, কুষ্টিয়া শিলাইদহ বসবাসকারীদের হচ্ছে ছোট গল্প রচনার স্বর্ণযুগ ছিল। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস কোনটি? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস, এই যে শেষের কবিতা হচ্ছে উপন্যাস, এবং বাকি তিনটা কি? বাকি তিনটা হচ্ছে নাটক। শেষের কবিতা দেখে মনে হচ্ছে কবিতা গ্রন্থ, কিন্তু এটা হচ্ছে উপন্যাস। ঠিক আছে, তারপরে আসি দেখো আচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের? আচলায়তন কোন ধরনের গ্রন্থ ভাইয়া? আচলায়তন হচ্ছে কোন ধরনের গ্রন্থ বলো দেখি? আচলায়তন হচ্ছে নাটক। ঠিক আছে, আচলায়তন কি? নাটক। আচলায়তন হচ্ছে রবীন্দ্রনাথের কি? নাটক। তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। 7ই আগস্ট। 7ই কি আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। অপরিচিত গল্পে কোন বয়সটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়? কোন বয়সটা? অপরিচিত গল্পে অনুপমের বয়স। অনুপমের বয়সটা হচ্ছে দৈর্ঘ্যের হিসাবে বড় না, গুণের হিসাবেও বড় না। কিসের হিসাবে? দৈর্ঘ্যের হিসাবে বড় না, গুণের হিসাবে। অনুপমের বয়স তাহলে কত ছিল যখন গল্প লেখা হয়েছে? বয়স ছিল হচ্ছে 27 বছর। এই যে 27 বছর বয়সটা হচ্ছে না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়। বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছ আমার কথা? তারপরে আসি দেখো অপরিচিত গল্পে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এটা পড়া, চরিত্রের পরিচয়। দেখো কল্যাণী, সে কি ছিল? মেইন চরিত্র। অপরিচিত গল্পের প্রধান চরিত্র হচ্ছে কল্যাণী। সে শম্ভুনাথ সেনের একমাত্র কন্যা। কল্যাণী শিক্ষিত, সহজ সরল এবং প্রাণোজ্জ্বল। এবং তিনি কি ছিলেন? সে অমানবিক যৌতুক প্রকাশ শিকার। যৌতুকের কারণেই তার বিয়ে ভেঙে যায়। কার বিয়ে ভেঙে যায়? কল্যাণীর বিয়ে। কল্যাণীর স্বতন্ত্র ভাবনা, দর্শন ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণিত যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিবাদী মানসিকতার পরিচয় পাওয়া যায়। তারপরে আসো দেখো অনুপম ছিল কি? অনুপম হচ্ছে একজন ব্যক্তিত্বহীন ব্যক্তি, এবং তার কি? সে ছিল গল্পের কথক। ব্যক্তিত্বহীন ভূমিকায় দেখি সে শিক্ষিত যুবক হোক পরিবর্তনের গণ্ডিতে আবদ্ধ। নিজের বিয়ের ক্ষেত্রেও তার মতামত গুরুত্ব পায় না। বিয়ের দিন মামার অন্যায় কাজকে সে প্রতিবাদ করতে পারেন নাই, এবং সে চোখ বুজে সেগুলো সহ্য করেছিল। ঠিক আছে, তারপর দেখো অনুপমের মামা। এই গল্পের সব থেকে বড় কালপ্রিট হচ্ছে অনুপমের মামা। সে হচ্ছে অনুপমের থেকে মাত্র 6 বছরের বড়, এবং অনুপমের পরিবারের যত ডিসিশন কে মেক করে? অনুপমের মামা মেক করে। যত কিছু করতে হবে না করতে হবে, এবং যত যৌতুক টৌতুক কিভাবে নিতে হবে, এগুলো সব হচ্ছে কে করে? অনুপমের মামা করে। এবং কি সে হচ্ছে অর্থলোভী, স্বার্থপর এবং হীন মানসিকতা সম্পন্ন। তারপর কে? শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন হচ্ছে পেশায় কে ছিলেন? পেশায় ছিলেন একজন চিকিৎসক। তিনি হচ্ছে ডাক্তারি করে রোজগার করতেন, এবং তার পরিচয় কি? সে ছিল হচ্ছে কল্যাণীর বাবা। কার বাবা? কল্যাণীর বাবা। ঠিক আছে, তারপর দেখো হরিশ। হরিশ হচ্ছে অনুপমের বন্ধু। অল্প পরিসরে হলেও এই চরিত্রের বিশেষ গুরুত্বপূর্ণ। হরিশে অনুপমের বন্ধু, কানপুরে কাজ করতো। হরিশ কোথায় কাজ করতো? কানপুরে কাজ করতো। অনুপম হরিশের কাছ থেকে প্রথম কল্যাণীর কথা শুনেছে। তাহলে অনুপম কার কাছ থেকে কল্যাণীর কথা শুনেছে? হরিশের কাছ থেকে। এবং হরিশের আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে অনেক মজা করে গল্প বলতে পারে। এখন আমারও এরকম একটা বন্ধু আছে হরিশ, তার নাম হচ্ছে সাইম, লাবিব আহমেদ সাইম। হ্যাঁ, লাবিব আহমেদ সাইমও এরকম কোনো একটা সিম্পল বিষয়কে এত সুন্দর করে গল্প করে বলবে, কঠিন মজা লাগে। সেই হরিশ হচ্ছে এই টাইপের বন্ধু। ঠিক আছে, তারপর দেখো বিনুদা। বিনুদা হচ্ছে অনুপমের পিস্তুত ভাই, এবং তার রুচি ও দক্ষতার উপর অনুপমের 16 আনা। অর্থাৎ কি? সে হচ্ছে অনেক বেশি রুচিশীল ছিল, এবং তার দক্ষতার উপরে অনুপমের 16 আনা বিশ্বাস ছিল। এখন কে আছে? অনুপমের মা। অনুপমের মা হচ্ছে একজন কে? বিধবা নারী, সন্তান বৎসল। অর্থাৎ কি? অনেক বেশি অনুপমকে ভালোবাসতো, এবং কি? গরিব ঘরের মেয়ে ছিলেন, কিন্তু স্বামীর ওকালতির টাকার উপর তার পরিবর্তন ঘটে। কিসের উপরে? ওকালতি প্রচুর টাকা ইনকাম করে, এবং তার পরিবর্তন ঘটে, এবং এ কারণে তিনি যে বড়লোক এটা কোনোভাবেই ভুলতে চায় না। ঠিক আছে, এখন দেখো টিকা। টিকাগুলো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এটার অর্থ কি? দেখো তো, দেবী দুর্গার 2 পুত্র অগ্রজ গণেশ এবং অনুজ কার্তিক। অগ্রজ গণেশ এবং কি? অনুজ দেবী দুর্গার পুত্র কয়টা ভাইয়া?
দুইটা, একটা কি, একটা হচ্ছে গণেশ এবং একটা অনুজ কি, অগ্রজ হচ্ছে কি, অগ্রজ অর্থ হচ্ছে বড়, আর অনুজ অর্থ কি, ছোট। অনুজ অর্থ কি ভাইয়া, ছোট। হ্যাঁ, এই যে দুর্গার কোলে থাকা দেব সেনাপতি অর্তিক কার্তিককে বোঝানো হয়েছে এখানে, বুঝতে পেরেছো? তারপরে আসি, দেখো জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, অর্থাৎ কি এখানে অনুপমের 27 বছরের বয়সকে বোঝানো হয়েছে, অর্থাৎ কি বয়স খুব বেশি হয় নাই এবং তার কি, তার কিন্তু কোনো গুণও নেই যে বলতে পারবে যে আমি 27 বছর বয়সে এই করে ফেলেছি সেই করে ফেলেছি। কারণ কি, সে একদম মানে একজন মেরুদণ্ডহীন ব্যক্তি ছিল। এই জন্যই সে কি বলেছে, না গুণের হিসাবে বড় না দৈর্ঘ্যের হিসাবে বড়। এটা কি, এর মাধ্যমে সে নিজের আত্মসমালোচনা করেছে। তারপরে দেখো, এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘাট ভরা ছিল, অর্থাৎ কি লক্ষ্মী ধন এবং ঐশ্বর্যের দেবী। অর্থাৎ কি, লক্ষ্মী কে ভাইয়া, লক্ষ্মী হচ্ছে ধন এবং ঐশ্বর্যের দেবী। হ্যাঁ, এই যে লক্ষ্মী, লক্ষ্মী হচ্ছে ধন এবং ঐশ্বর্যের দেবী, তার প্রতীক। কল্যাণীদের বংশে একসময় লক্ষ্মীর কৃপায় ঐশ্বর্যের ঘট পূর্ণ ছিল, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো এটা? কল্যাণীদের বংশে একসময় হচ্ছে লক্ষ্মীর ঘট পূর্ণ ছিল, অর্থাৎ কি প্রচুর টাকা পয়সা তাদের ছিল। এখন দেখো, তারপরে বুঝিলাম মাতৃভূমি আছে, অর্থাৎ কি কল্যাণী যে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হয়েছে, এটা অনুপম প্রথম বুঝতে পারে নাই, পরে গিয়ে বুঝতে পেরেছে, না এখানে মাতুল আছে বলতে বোঝানো হয়েছে কল্যাণী মাতৃভূমি সেবায় নিয়োজিত হয়েছে। তারপরে দেখো, মহার্ঘ অর্থ কি অত্যন্ত মূল্যবান বা মহামূল্যবান। এতে তো এক তো বরের হাট মহার্ঘ, তারপরে ধনুক বাঁকা পণ, অর্থাৎ কি একে তো সমাজে ভালো ছেলে পাওয়াই যায় না, তারপর বলছে প্রচন্ড পণ। তারপরে দেখো, ফলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। এখন কে নিয়েছেন? অনুপমের মামা। কার সংসারকে শুষিয়ে নিয়েছেন? অনুপমের সংসারকে। এখন ফলগুর বালি কেমন? ফলগুর বালি হচ্ছে উপরে বালি নিচে পানি, দেখে মনে হবে জায়গাটা সমান কিন্তু নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হয় ফলগুর বালি। এবং এই বিষয়টাকেই তুলনা করেছেন মামার বিহেভিয়ারের সাথে, অর্থাৎ কি মামাকে দেখে মনে হবে সে মামা, কিন্তু ওই পরিবারের প্রত্যেক সর্বসর্ব হচ্ছে তার মামা। যত সিদ্ধান্ত নিয়ে এবং যত কাজ কাম কে করে? মামা করে। যেমন উপরে বালি থাকে কিন্তু নিচে সব পানি যাচ্ছে, উপর থেকে দেখে বোঝা যায় না, বুঝতে পেরেছো? তারপরে আসি, দেখো তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে কি বলো তো দেখি? কল্যাণীর কর্মের, কল্যাণীর জীবনে, অনুপমের জীবনে, নাকি অনুপমের কর্মের? এখন একটা কথা আছে না, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে বড়, তবু ইহার একটি মূল্য আছে। অর্থাৎ কি, এটা হচ্ছে অনুপমের জীবনকে বোঝানো হয়েছে। তারপর দেখো, কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করতেন? কে অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করছেন? কে? পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই শিমুল ফুল এবং মাখাল ফলের সাথে তুলনা করতেন কাকে? অনুপমকে। কারণ হচ্ছে দুইটা জিনিস, শিমুল ফুল হচ্ছে টকটকা রক্তের মতো লাল, মাকাল ফলও দেখতে মনে হয় যে খুবই সুস্বাদু একটা খাবার, কিন্তু দুইটাই কোনো কাজের না। হ্যাঁ, উল্টা হচ্ছে মাকাল ফলের ভিতরে খুবই মানে কদাকার একটা জিনিস, কালো একটা জিনিস, মনে হয় মাটির কাদার ভিতরে ভরা আছে, এই বিষয়। অর্থাৎ কি অনুপম অনেক বেশি সুন্দর ছিল কিন্তু কাজের ছিল না, এই জন্য পণ্ডিত মশাই ব্যঙ্গ করে অনুপমকে কি বলতো? অনুপমকে বলতো হচ্ছে শিমুল ফুল। তারপর দেখো, অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি? অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল হচ্ছে মৃত্যু। অনুপমের বাবা একজন উকিল ছিলেন এবং টাকা ইনকাম করতে তিনি কাজে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলেন যে মৃত্যুর আগে সেই টাকা তিনি ভোগ করতে পারেন নাই, এবং তার জীবনের প্রথম অবকাশই ছিল কি? মৃত্যু। বুঝতে পেরেছ? তারপরে আসি, দেখো অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবককে। অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবক হচ্ছে অনুপমের মামা। কারণ কি, ওই যে ফলগুর বালির মতো সবকিছু শুষে নিয়েছে, মামা যেটা বলবে সেটাই হবে, ঠিক আছে? তারপর দেখো, অপরিচিত গল্পে আমার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিল? অর্থাৎ কি মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিল বলতো? বছর 4 না, বছর 5 না, বছর 7 না, উত্তর হবে কি বছর 6 মতো, ঠিক আছে? অপরিচিত গল্পে আশ্চর্য মতে অদ্বিতীয়কে। অপরিচিত গল্পে আশ্চর্য মতে অদ্বিতীয়কে একটু আগেই বলেছি, হরিশ হচ্ছে সরস রসনার তার একটা আছে, গুণ আছে, অর্থাৎ কি সে একটা কথা হচ্ছে অনেক মজা করে বলতে পারে, অর্থাৎ তাহলে কি হবে? উত্তর হবে কি আশ্চর্য মতে পটু হচ্ছে হরিশ। আশ্চর্য মতে পটুকে, হরিশ হচ্ছে আশ্চর্য মতে অনেক বেশি পটু। তারপরে আসে, দেখো অপরিচিত গল্পে সরস রসনার গুণ আছে কার? হরিশের আছে। কার আছে? হরিশের আছে। আসরের জমানো সরস রসনার গুণ। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই মামার কাছে গুরুতর। উক্তিটি মামা কেমন বেহাই চান বোঝানো হয়েছে। অর্থাৎ কি মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই মামার কাছে গুরুত্বপূর্ণ। কেন গুরুতর? কারণ মামার তো মেইন উদ্দেশ্য হচ্ছে অর্থ নেয়া, কি নেয়া?
অর্থ নেয়া, যৌতুক নেয়া। এখন মেয়ে যেমন তেমন হোক, কিন্তু হচ্ছে মেয়ের বাবার টাকা পয়সা থাকতে হবে। কেন টাকা পয়সা থাকতে হবে? কারণ টাকা পয়সা না থাকলে তো যৌতুক দিতে পারবে না, এটা বোঝানো হয়েছে। তারপর কি আছে? প্রভাবশালী হওয়া চাই, তেজহীন হওয়া চাই, বিদ্বান হওয়া চাই, জাড্রেল হওয়া চাই। উত্তর হবে কি? তেজহীন। এক তো হচ্ছে তার অর্থ থাকতে হবে এবং তেজ থাকা যাবে না। অর্থাৎ কি, একজন মানুষের ধরো অর্থ আছে, তেজও আছে, তাইলে কি অনুপমের মামার কথা শুনবে? শুনবে না। অর্থ থাকতে হবে এবং মেয়েকে যেহেতু অনুপমের সাথে বিয়ে দিয়েছে, অনুপমের মামার কথা তাই শুনতে হবে, মানে কোনো তেজ থাকা যাবে না, এরকম একটা অবস্থাকে বোঝানো হয়েছে। অর্থাৎ কি, অনুপমের মামা হচ্ছে মেয়ের বাবাকে শোষণ করবে, কিন্তু মেয়ের বাবা কিছু বলতে পারবে না। বুঝতে পারছো আমার কথা? এরকম মানুষজন কিন্তু আসলেই সমাজে আছে। এই যে আমরা যে গল্পগুলো পড়ি, এই গল্পগুলো, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা মেইনলি পড়ি হচ্ছে বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য, কিন্তু প্রত্যেকটা সাহিত্য মানুষের মানসিক বিকাশের জন্য লেখা। আমাদের পড়ার ধাঁচটা হচ্ছে ভুল। তুমি যদি এই গল্পটা, এটা যদি তুমি একাডেমিকের বাইরে গিয়ে পড়তে, তাহলে তুমি বুঝতে পারতে যে আসলে হ্যাঁ, কল্যাণীর সাথে তো ইনজাস্টিস হয়েছে, অনুপমের মামা তো হচ্ছে অনেক খারাপ কাজ করেছেন, এই যৌতুক তো উচিত না। কিন্তু আমরা করি কি, আমরা মুখস্থ করার জন্য পড়ি, এই জন্য আমরা গল্পগুলো বুঝতে পারি না। এই জন্য আমি যখনই পড়াই আমি বলি যে আমরা যখন কোনো বিষয় পড়বো, বিশেষ করে যে কোনো একটা সাহিত্য পড়বো, সেটা ইংরেজি হোক, বাংলা হোক, কবিতা হোক, আমাদের প্রথমেই ভাবতে হবে যে হ্যাঁ, আমি এখান থেকে ভালো একটা রেজাল্ট করব, কিন্তু এই সাহিত্যের মূল যে উদ্দেশ্যটা, মূল যে বাণীটা, এটা আমার ভিতরে ফুটিয়ে তুলতে হবে। এইটা যখন তুমি ফুটিয়ে তুলতে পারবে, তখন তুমি ভাই স্টুডেন্ট হিসেবে সাকসেসফুল। কিন্তু তুমি অনেক বেশি ভালো মার্ক পাইলা, কিন্তু কয়দিন পরে তুমি বিয়ে করার সময় তুমি নিজেই যৌতুক নিবা, তুমি আবার অপরিচিতা পড়ছো, বাংলায় 90+ মার্ক পাইছো, এটা দিয়ে হবে না। যে সাহিত্যটা তুমি পড়ছো, এটা তোমার নিজের ভিতরে ধারণ করতে হবে, কারণ প্রত্যেকটা সাহিত্য হচ্ছে মানুষের কল্যাণের জন্য, সত্যর জন্য লেখা। ঠিক আছে? তারপর দেখো, কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে, সমস্তটাই মামার কাছে আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। উক্তিতে মামার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটেছে, এখন সে হচ্ছে এই কলকাতার বাইরে কখনো যায় নাই। কোথায় যায় নাই? কলকাতার বাইরে সে কোনো জায়গায় যায় নাই, এইরকম একটা বাউন্ডারির বাইরে সে কোথাও যায় নাই। তার কাছে কি মনে হয়? এটা আন্দামান দ্বীপ মনে হয়। এর বাইরে যা আছে সব তার কাছে কি মনে হয়? আন্দামান দ্বীপ। অর্থাৎ কি, তার জ্ঞান হচ্ছে এটুকুর ভিতরে সীমাবদ্ধ। ঠিক আছে? এই এটুকুর ভিতরে সীমাবদ্ধকে আমরা কি বলবো? দেখো তো, দেশপ্রেম বলবো? এটা তো কখনোই দেশপ্রেম হবে না। তারপর কি আছে? ধর্মনিষ্ঠা হবে না, কুসংস্কারও হবে না। তা হচ্ছে কূপমণ্ডূকতা, মানে কি, সে এক কোণায় থাকতে পছন্দ করে। এবং এই একটা মানুষ যত বেশি কোণায় থেকে, পৃথিবী যত কম ভ্রমণ করে, তার ভিতরে তত বেশি হচ্ছে এই কুসংস্কার জেগে ওঠে। ঠিক আছে? এটাই হচ্ছে অনুপমের মামার ক্ষেত্রেও হয়েছে। তার ভিতরে কি আছে? কূপমণ্ডূকতা আছে। তারপরে আসি, দেখো, তারপর এটা দেখো, মন্দ নহে খাঁটি সোনা বটে, অপরিচিত গল্প উক্তিটি কার? উক্তিটি হচ্ছে, উক্তিটি কার? মন্দ নহে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? হরিশের? না। উক্তিটি কার? হরিশের? উক্তিটি কার বলো তো দেখি ভাইয়া? উক্তিটি কার? অপরিচিত গল্পে সরস নশনা উক্তিটি কার? মন্দ নহে খাঁটি সোনা বটে, উক্তিটি কার হবে? উক্তিটি কি হরিশের হবে? না। অনুপমের? না। অনুপমের মামার? না। উক্তিটি হবে হচ্ছে বিনুদার। যখন কল্যাণীকে দেখতে গেল, দেখে এসে বলল কি? মন্দ নহে খাঁটি সোনা বটে। তারপর দেখো, তিনি কোনো মতেই কারো কাছে ঠকিবেন না। এখানে তিনি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তিনি বলতে বোঝানো হয়েছে কাকে? অনুপমের মামাকে বোঝানো হয়েছে। অপরিচিত গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অবিশ্বাস প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে ভাইয়া? অবিশ্বাস। দেখো, কপটতা হবে না, ভণ্ডামি হবে না, অপমান হবে না, হীনমন্যতাও হবে না। উত্তর হবে কি? অবিশ্বাস। ঠিক আছে? বুঝতে পেরেছ? তারপরে দেখো, ঠাট্টার সম্পর্কটি স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, উক্তিটি কার? ঠাট্টার সম্পর্কটিতে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই, উক্তিটি হচ্ছে শম্ভুনাথ বাবুর। এটা কথাটা কখন বলে? যখন হচ্ছে কল্যাণীর গা থেকে গহনা খুলে নিয়ে এসে ওজন করা হয়, যে হ্যাঁ, শম্ভুনাথ সেন ফাঁকি দিচ্ছে নাকি, মেয়ের গলা থেকে গহনা নিয়ে নিচ্ছেন নাকি। এই সময় হচ্ছে এই কথাটা তিনি বলেন যে আমার ঠাট্টার সম্পর্কটাকে আমি আর কি করতে চাই না? স্থায়ী করতে চাই না। তারপর দেখো, আমার কন্যার গহনা আমি চুরি করিবে, একথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। উক্তিতে শম্ভুনাথ বাবুর কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? অর্থাৎ কোন মনোভাবের প্রকাশ ঘটেছে? দেখো তো, একগুমি হবে না, অহংবোধ হবে না, অভিমান হবে না। উত্তর হবে কি? আত্মমর্যাদাবোধ। অর্থাৎ কি, শম্ভুনাথ সেন অনেক বেশি আত্মমর্যাদাবান ছিলেন, এই জন্যই তিনি এই বিয়ের দিনও রিফিউজ করে দিয়েছেন। তারপর দেখো, প্রমাণ হয়ে গেছে আমি কেহ নাই। অপরিচিত গল্পে এই উক্তিতে আমি কেহ নাই বলতে অনুপম কি বোঝানো হয়েছে? হীনমন্যতা না, উদাসীনতা না, ক্ষমতাহীনতা। অর্থাৎ কি, অনুপমের কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা ছিল না। এই জন্যই কি, অনুপম নিজেই নিজের সমালোচনার কথা বলে যে প্রমাণ হয়ে গেছে আমি কেহই নই।
ঠিক আছে, এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি বুঝতে পেরেছো নাকি কমেন্ট করে জানাও। তারপর দেখো অপরিচিত গল্পে মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই তার শাস্তি কি হইতে পারে। উক্তিতে প্রকাশ পেয়েছে কি আগামী সময়ের ইঙ্গিত না, এটা না। শম্ভুনাথ বাবু সাহসিকতা কি প্রকাশ পেয়েছে? সাহসিকতা প্রকাশ পেয়েছে। এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না। তারপর দেখো অপরিচিত গল্পে কল্যাণী বিয়েতে কোন রঙের শাড়ি পরেছিল। অপরিচিত গল্পে কল্যাণী বিয়েতে কোন শাড়ি পরেছিল এটা ডিরেক্ট উল্লেখ নাই, কিন্তু অনুপম মাঝে মাঝে কল্পনা করতো তার কপালে হচ্ছে চন্দন দিয়ে ডিজাইন করা এবং সে লাল শাড়ি পরেছিল। অর্থাৎ কল্যাণী কোন শাড়ি পরেছিল? সে লাল শাড়ি পরেছিল। সে নিজের চারিদিকে সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জরির মতো সরল বিন্দুটির মতো দাঁড়িয়ে সে গাছে ফুটিয়াছে, সে গাছকে সে একেবারে অতিক্রম করে উঠেছে। এখানে কে, এখানে কার কথা বলা হয়েছে? এখানে কথা বলা হয়েছে কল্যাণীর কথা বলা হয়েছে। আলাদা এখানে আলাদা গল্পের ক্যারেক্টার, জমিলা আলাদা ক্যারেক্টার, বিলাসী আলাদা ক্যারেক্টার। উত্তর কি হবে? উত্তর হবে কল্যাণী। ঠিক আছে, উত্তর কোনটা হবে ভাইয়া? উত্তর হবে কল্যাণী। তারপরে আসি, দেখো অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি? অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল হচ্ছে, অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল? চিকিৎসা। অপরিচিত গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল ভাইয়া? চিকিৎসা ছিল। তিনি কি করতেন? ডাক্তারি করতেন। বুঝতে পেরেছো এই পর্যন্ত? তারপরে আসি, দেখো জ্ঞানমূলক প্রশ্ন 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো। অনুপম বন্ধু হরিশ কোথায় কাজ করে? অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? অনুপমের বন্ধু হরিশ কোথায় কাজ করে? কোথায় কাজ করে বলো দেখি। অনুপমের বন্ধু হরিশ হচ্ছে কানপুরে কাজ করে। কোথায় কাজ করে? কানপুরে কাজ করে। তারপরে প্রশ্ন, অনুপমের বাড়ি কোথায়? অনুপমের কি কোথায় ভাইয়া? অনুপমের বাড়ি কোথায়? অনুপমের বাড়ি কোথায়? অনুপমের বাড়ি হচ্ছে কলিকাতায়। অনুপমের বাড়ি কোথায় তাহলে? অনুপমের বাড়ি হচ্ছে কলকাতায়। তারপরে বিয়ে উপলক্ষে কোনো পক্ষকে কোথায় আসতে হয়? অনুপমের বাড়িতে আসতে হয়। অনুপমের বাড়ি তাহলে কোথায় ছিল? কলকাতায় ছিল। তাহলে মেয়ে পক্ষ কোথায় আসলো? কলকাতায় আসলো। ঠিক আছে, তারপর দেখো কল্যাণীর পিতার নাম কি? কল্যাণীর পিতার নাম খুবই ইজি, শম্ভুনাথ সেন। তিনি ডাক্তারি করতেন, পেশায় চিকিৎসক ছিলেন এবং তিনি কঠিন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি ছিলেন এবং কল্যাণীর পরিবারে একসময় হচ্ছে লক্ষ্মীর ভাট কি ছিল? পূর্ণ ছিল। তারপরে দেখো তারপরে কোন কথা স্মরণ করে অনুপমের মা ও মামা একযোগে বিস্তর হাসিলেন? কোন কথা স্মরণ করে? গায়ে হলুদে যে প্রচুর পরিমাণে লোক পাঠানো হয়েছে, বরযাত্রী পাঠানো হয়েছে, তাদেরকে যে খায় দায়ে বিদায় করতে হবে, এই কথা এই বিদায় করতে গিয়ে কি শম্ভুনাথ সেন নাকানি চুবানি খাবে এবং এই নাকানি চুবানি খাওয়ার এই কথাটা ভেবেই মামা এবং মা অনেক বেশি হাসলো। মামার একমাত্র লক্ষ্য কি ছিল? মামার একমাত্র লক্ষ্য ছিল জেতা। হ্যাঁ, মামার একমাত্র লক্ষ্য ছিল কি? সে কোনো মতেই কারোর কাছে ঠকবেন না। অর্থাৎ কি, তার একমাত্র লক্ষ্য হচ্ছে সে জিতবে, সে যে কোনো মূল্যেই জিতবে। তারপর দেখো অপরিচিত গল্পের খাদমুক্ত গহনাটির নাম কি? খাদযুক্ত গহনাটির নাম হচ্ছে ইয়াররিং। খাদযুক্ত গহনাটির নাম কি? ইয়াররিং। যখন হচ্ছে কল্যাণীকে আশীর্বাদ করা হয় তখন অনুপমের বাড়ি থেকে এক জোড়া ইয়াররিং দেওয়া হয়, যেটা হচ্ছে বিলাতি মাল এবং এটা হচ্ছে প্রচুর পরিমাণে কি ছিল? খাদ ছিল। এবং এই খাদযুক্ত ইয়াররিংটি কারা দিয়েছিল? অনুপমের বাড়ি থেকে দিয়েছিল। কাকে দিয়েছিল? কল্যাণীকে কল্যাণীকে দিয়েছিল। ঠিক আছে, সেই প্রশ্ন এসেছে। এবং যৌতুক হিসেবে অনুপমের শ্বশুর অর্থাৎ কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন যে গহনাগুলো কল্যাণীকে দিয়েছিল সেগুলো হচ্ছে খাদ মুক্ত ছিল, অর্থাৎ তাতে খাদের পরিমাণ একেবারেই কম ছিল, এরকম চাপ দিলেই বসে যেত। বুঝতে পেরেছো? তারপরে দেখো অপরিচিত গল্পে কল্যাণীকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? এক জোড়া ইয়াররিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল এবং যেটা ছিল বিলাতি মাল, অনেক বেশি খাদযুক্ত। তারপরে ঠাট্টার সম্পর্ক থেকে স্থায়ী করতে চাননি কে? ঠাট্টার সম্পর্ককে কে স্থায়ী করতে চাননি? শম্ভুনাথ সেন স্থায়ী করতে চাননি। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কানপুর স্টেশনে। কল্যাণী কোথায় নেমেছিল ভাইয়া? কল্যাণী নেমেছিল কানপুর স্টেশনে। কল্যাণী কোথায় নেমেছিল? কানপুর স্টেশনে নেমেছিল। তারপর দেখো বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেন? দেশমাতৃকার সেবা। বিবাহ ভাঙার পথে কল্যাণী মেয়েদের শিক্ষাব্রত গ্রহণ করেন, অর্থাৎ দেশমাতৃকার জন্য মেয়েদেরকে শিক্ষা গ্রহণ দেওয়ার ব্রত তিনি গ্রহণ করেন। বুঝতে পেরেছো? তারপরে দেখো রসন চৌকি শব্দের অর্থ কি? রসন চৌকি হচ্ছে সানাই, ঢোল ও কাশি। রসন চৌকি অর্থ কি? সানাই, ঢোল ও কাশি, এই তিন বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐক্যতান। সানাই, ঢোল ও কাশি, এই তিনটা। ঠিক আছে, তারপরে অপরিচিত গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কোন পত্রিকায় প্রকাশিত হয় দেখো তো। অপরিচিত গল্প প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রকাশিত হয় হচ্ছে সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় প্রথম কি? অপরিচিতা গল্পটি। তারপরে আসি, এখন হচ্ছে এই গেল আমাদের শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন সবগুলো বুঝতে পেরেছো? এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো একটা বোর্ডে এই প্রশ্ন আসবে এবং ভর্তি পরীক্ষায় যে কোনো ইউনিভার্সিটিতে এই প্রশ্ন তোমার আসতেই পারে। ঠিক আছে, এই জন্য
আমি যেগুলো পড়াচ্ছি এইগুলো একটাও কি করা যাবে না, স্কিপ করা যাবে না, কারণ আমি কিন্তু বেছে 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 নিয়ে এসেছি, ঠিক আছে। তারপরে দেখো অনুধাবনমূলক প্রশ্ন উত্তর দেখো। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি উক্তিটি দ্বারা ব্যাখ্যা করো। কারণ অন্নপূর্ণা কে ছিল? অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি উক্তিটি দ্বারা গল্পের কত ব্যঙ্গার্থে ব্যবহার করেছেন। অন্য গল্পে অন্নপূর্ণা সন্তানের সাথে অনুপমে তুলনা করা হয়েছে। অন্নপূর্ণা অর্থ হচ্ছে পরিপূর্ণ, এখানে দেবী দুর্গার কথা বলা হয়েছে। এখন গজানন অর্থ গজ বা হাতির মতো মাথা যার, এখানে গণেশকে বোঝানো হয়েছে। গণেশ হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু হিন্দু পুরাণ মতে সে অনেক বড় হয়ে যাওয়ার পরে তার মায়ের কোলে কোলে থাকতো, ঠিক আছে। এই জন্য সুদর্শন আর বয়স হওয়া সত্ত্বেও সে মাতৃ স্নেহ কাতর। এটার সাথে তুলনা করা হয়েছে কাকে? অনুপমকে। এবং তারপর দেখো ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অভ্যন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। কারণ ফল্গুর বালির বৈশিষ্ট্য কেমন ছিল ভাইয়া? ফল্গুর বালির বৈশিষ্ট্য ছিল হচ্ছে উপরে বালি এবং নিচে পানি। একইভাবে এই সমস্ত সংসারটাকে শুষে নিয়েছেন কে? অনুপমের মামা। কিভাবে? ফল্গুর বালির মতো। দেখো অপরিচিত গল্পে কথক অনুপম তার নিজের মামা সম্পর্কে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন। অনুপমের মামা ছিলেন অনুপমের প্রধান অভিভাবক। তিনি যা কিছু ভাবেন তা অনুপমের মঙ্গলের জন্যই ভাবেন। তিনি তার ভাগ্য দেবতাকে ফুলগুর বালির যেমন তার নিচের মধ্যে সমস্ত শুষে নেয়, তদ্রূপ তার সংসারটাকেও কিভাবে শুষে নিয়েছেন। কে শুষে নিয়েছেন? অনুপমের মামা। বুঝতে পেরেছো আমার কথা? অনুপমের মামা এবং ফল্গু যে নদীটা আছে, অর্থাৎ কি উপরে কি থাকে? বালি, কিছুই বোঝা যায় না। একইভাবে কিন্তু নিচে পানি, যে মাটির ভিতরে যে পানিগুলো সবকিছু শুষে নেয়। একইভাবে অনুপমের মামাও কিন্তু একই কাজ করেছেন, যে অনুপমের মামা হচ্ছে ওই বাড়ির কেউ না, কিন্তু ওই বাড়ির সর্বেসর্বা হয়ে গেছে, সবকিছু নিজের ভিতরে শুষে নিয়েছেন। তারপরে আসি, দেখো মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর, ব্যাখ্যা করো। দেখো অনুপমের মামা, এই কথাটা বলা হয়েছে, তাহার বলতে বোঝানো হচ্ছে অনুপমের মামাকে। কারণ মেয়ের থেকে মেয়ের বাবার খবরটা তার কাছে বেশি গুরুতর। কারণ কি? কারণ অনুপমের মামা হচ্ছে অনেক বেশি কি চাইতো? যৌতুক চাইতো, এবং যৌতুক নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? মেয়ের বাবার অর্থশালী হতে হবে। একই সাথে কি হওয়া যাবে না? মেয়ের বাবার তেজ থাকা যাবে না। অর্থাৎ কি আমি যেটা চাবো সেটা দিব, এটাই এখানে বোঝানো হয়েছে। দেখো বিয়েতে কল্যাণের যোগ্যতা চেয়ে তার পিতা শম্ভুনাথ কি পরিমাণে যৌতুক দিতে সক্ষম সেটা বোঝানো হয়েছে। হরিশ অনুপমের মামার কাছে অনুপমের জন্য পাত্রীর সন্ধান দেয়। পাত্রীর কথা জানাচ্ছে মামার কাছে পাত্রীর বাবার খবরটাই বেশি, ঠিক আছে। বাবার আর্থিক সক্ষমতার উপরে যাচাই বাছাই করেই অনুপমের মামা সিদ্ধান্ত নিবে কি সেখানে অনুপমকে বিয়ে দিবে নাকি দিবে না। বুঝতে পেরেছো আমার কথা? তোমরা কি বুঝতে পেরেছো? তারপরে দেখো একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুর্বাগার টান। এখন দেখো বিয়ের বাজারে যোগ্য পাত্রের কদর এবং পণের টাকার পরিমাণকে নির্দেশ করা হয়েছে এখানে। অনুপমের গল্পে যোগ্য পাত্রের জন্য কনের অভিভাবকের অবস্থা নির্দেশিত হয়েছে। সেখানে শিক্ষিত পাত্রের অতিমাত্রায় কদর থাকায় পণের টাকার পরিমাণও বেশি ছিল। অর্থাৎ কি যারা শিক্ষিত তারা বেশি পণ নিত। বুঝছো এটা কি পরিমাণ ভণ্ড? যারা হচ্ছে যত বেশি শিক্ষিত তারা তত বেশি পণ নেয়। তারপরে আর যোগ্য পাত্রের জন্য কনের পিতা সেই ধনুক ভাঙা পণ দিতেও কুণ্ঠাবোধ করতেন না। কল্যাণীর পিতা শম্ভুনাথ সেন মেয়েকে যেন তেন পাত্রের হাতে তুলে দিয়ে দায় সারতে চাননি। তিনি ধৈর্য ধারণ করেছেন, এবং কিন্তু মেয়ের বয়স ধৈর্য ধারণ করে নাই। মেয়ের বয়স আস্তে আস্তে বাড়তেই চলেছে। এটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। তারপরে দেখো বলিলেন সে কি কথা লগ্ন, কে কেন বলেছিলেন? এই কথাটা বলেছে কে? এই কথা বলেছে হচ্ছে অনুপমের মামা। কখন বলেছে? যখন শম্ভুনাথ সেন যাই মেয়ের কাছ থেকে গহনা খুলে নিয়ে আসে, এবং হচ্ছে অনুপমের মামা সেগুলো হচ্ছে অবিশ্বাস করে কি করে? পরীক্ষা করে এবং ওজন করে। এগুলো পরীক্ষা করার পরে ও শম্ভুনাথ সেন হচ্ছে তার আত্মমর্যাদা অনেক বেশি লাগে, এবং দেখে যে এখানে অনুপমের কোনো সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা নেই। এজন্যই অনুপমের হবু শ্বশুর অর্থাৎ কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন বলেন, আচ্ছা চলেন আমরা খেয়ে নিই, ঠিক আছে। এই খেয়ে নেওয়ার কথা যখন বলেন তখন অনুপমের মামা এই প্রশ্নটা করেন, সে কি কথা লগ্ন? অর্থাৎ খেতে গেলে তো যে হিন্দু পুরাণ মতে যে লগ্ন ধরে তারা বিয়ে করে, এই লগ্নটা বয়ে যাবে, এই জন্য এই কথাটা বলা হয়েছিল। বুঝতে পেরেছো? তারপরে আসি, দেখো আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। এখানে আমাকে একটি কথা বললেও তিনি আবশ্যক বোধ করিলেন না। এখানে হচ্ছে অনুপম। কারণ কি অনুপমকে যখন বিভিন্ন সিদ্ধান্ত জানানোর জন্য শম্ভুনাথ সেন জিজ্ঞেস করেছিল, বাবা তুমি কি মনে করো বা এই বিষয়ে তোমার কি মত, তখন কি করেছিল? অনুপম হচ্ছে এরকম ভদ্র ছেলের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছিল এবং মাঝে মাঝে মামার দিকে তাকাচ্ছিল। এর মাধ্যমে কি প্রমাণিত হয়েছিল? প্রমাণিত হয়েছিল হচ্ছে তোমার
অনুপমের সিদ্ধান্ত গ্রহণ করার কোনো ক্ষমতা নেই এবং যত সিদ্ধান্ত গ্রহণ করেন কে? অনুপমের মামা। এরপর থেকে যখনই কোনো বিষয় হয়েছে তখন শম্ভু সেন আর অনুপমের মামা মামার কাছে সবকিছু বলেছেন, অনুপমকে আর বলেন নাই। কারণ কি, সোমনাথ সেন বুঝতে পেরেছেন যে এই ছেলে আসলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার কোনো কি নাই, তার ক্ষমতা নেই। এবং এই আফসোস থেকেই, আত্মসমালোচনা থেকেই অনুপম বলেছেন, আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। সবাই বুঝতে পেরেছো?